সুপ্রিয় শিক্ষার্থীরা, সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি স্নাতকোত্তর দ্বিতীয় পর্ব অনলাইন ক্লাসে। আজকে আমাদের এই অনলাইন ক্লাসের আলোচ্য কোর্স হচ্ছে মেডিকেল ফিজিক্স, অর্থাৎ যার কোর্স কোড হচ্ছে 312709। এবং আজকে আমাদের এই কোর্সের উপরে এটি হচ্ছে আমাদের চতুর্থ অনলাইন লেকচার। এই চতুর্থ অনলাইন লেকচারে আজকে আমরা আলোচনা করব চতুর্থ অধ্যায় অর্থাৎ উৎসেচক কিংবা এনজাইমের প্রাথমিক ধারণা সম্পর্কে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসের প্রথমেই আমরা হচ্ছে গত দিনের পাঠ পুনরালোচনাটি দেখে নেব। অর্থাৎ আমরা প্রথমেই দেখে নেব যে গত অনলাইন ক্লাসে আমরা কি কি শিখে এসেছিলাম। আমাদের তৃতীয় যে অনলাইন ক্লাস মেডিকেল ফিজিক্স কোর্সের উপরে, সেটি ছিল তৃতীয় অধ্যায়ের উপরে, অর্থাৎ যেটি হচ্ছে আসলে প্রোটিনের গঠন নিয়ে আলোচনা করে। এখানে আমরা প্রথমেই যেটি শিখেছিলাম সেটি হচ্ছে প্রোটিনের প্রাথমিক ধারণা এবং প্রোটিনের গঠন সম্পর্কে। প্রোটিনের রাসায়নিক গঠনটি আমরা শিখেছি। এরপরে আমরা হচ্ছে পেপটাইড বন্ধন, যেটি হচ্ছে প্রোটিন গঠনের মূল অংশ, সেইটি সম্পর্কে জেনেছি। আমরা হচ্ছে প্রোটিনের বিভিন্ন গাঠনিক যে প্রকারভেদ সেটি জেনেছি, অর্থাৎ আমরা হচ্ছে প্রোটিনের প্রাইমারি গঠন কিংবা 1 ডিগ্রি প্রোটিন সম্পর্কে জেনেছি। আমরা প্রোটিনের সেকেন্ডারি গঠন অর্থাৎ 2 ডিগ্রি প্রোটিন সম্পর্কে জেনেছি। প্রোটিনের টার্সিয়ারি গঠন অর্থাৎ 3 ডিগ্রি প্রোটিন সম্পর্কে জেনেছি। সবশেষে আমরা হচ্ছে প্রোটিনের কোয়াটার্নারি গঠন অর্থাৎ 4 ডিগ্রি প্রোটিন যেটি সেটি সম্পর্কে জেনেছি। এবং সেকেন্ডারি গঠনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি ধারণা, সেটি হচ্ছে রামাচন্দ্রন কোণ এবং রামাচন্দ্রন নকশার যে ধারণা সেটি সম্পর্কে আমরা সর্বশেষ ক্লাসে অর্থাৎ তৃতীয় অনলাইন লেকচারে আলোচনা করছি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে একটি রামাচন্দ্রন নকশা বা রামাচন্দ্রন প্লট দেখানো হয়েছে, যার এই অংশের জন্য আমরা বিটা শিট এবং এই অংশের জন্য ডানহাতি আলফা হেলিক্স পাই, যেটি আসলে প্রোটিনের সেকেন্ডারি গঠনের প্রধান দুটি প্রকারভেদ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবারে আজকের ক্লাসে প্রবেশ করি। আজকের ক্লাসে আমরা যেটি শিখবো সেটি হচ্ছে উৎসেচক বা এনজাইম সম্পর্কে জানবো এবং সেটি কিভাবে কাজ করে সেটি সম্পর্কে জানবো, এবং সবশেষে আমরা হিমোগ্লোবিন সম্পর্কে একটু লেকচারের একটি অংশ আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা হচ্ছে উৎসেচক বা এনজাইমের প্রাথমিক ধারণাটি জেনে নেব। এনজাইম হচ্ছে একটি জৈবিক অনুঘটক বা যাকে তোমরা প্রভাবক নামেও চেনো। প্রভাবক বা অনুঘটক হচ্ছে এমন একটি রাসায়নিক পদার্থ যেটি কোনো একটি বিক্রিয়ায় প্রভাব ফেলে, অর্থাৎ বিক্রিয়ার গতিটি বৃদ্ধি করে অথবা হ্রাস করে, বা সোজা কথায় বলতে গেলে বিক্রিয়ার গতিটি প্রভাবিত করে, কিন্তু সে নিজে হচ্ছে বিক্রিয়া অংশ নেয় না বা নিজে হচ্ছে বিক্রিয়ার শুরু এবং শেষে অপরিবর্তিত থাকে। এখন জৈবিক অনুঘটক অর্থাৎ আমাদের বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া যেটি কোনো একটি জীবদেহে হয়ে থাকে, সেটি যে কোনো প্রাণীর দেহেই হতে পারে, মানুষের দেহেই হতে পারে এমন কোনো কথা নেই। প্রতিটি প্রাণীর দেহেই বিভিন্ন রকমের উৎসেচক বা এনজাইম থাকে, যারা হচ্ছে বিভিন্ন শরীরবৃত্তীয় যে রাসায়নিক প্রক্রিয়া তাদেরকে ত্বরান্বিত করে, বা কোনো ক্ষেত্রে কখনো কখনো হয়তো উল্টোটিও দেখা যায়, এনজাইমের অভাবে কোনো একটি রাসায়নিক প্রক্রিয়া বা জৈব রাসায়নিক প্রক্রিয়া হয়তো হচ্ছে না কিংবা খুব ধীর গতি লাভ করেছে। এখন এনজাইমের ক্ষেত্রে যেটি থাকে যে প্রতিটি এনজাইমে অন্তত একটি সক্রিয় সাইট বা অ্যাক্টিভ সাইট থাকে, যেখানে সাবস্ট্রেট অর্থাৎ যেটিকে আমরা হচ্ছে রসায়নের ভাষায় যেটিকে আসলে জেনে এসেছি যে যারা বিক্রিয়ক অর্থাৎ যারা বিক্রিয়া করে পরবর্তীতে কিছু একটি অন্য একটি উৎপাদে পরিণত হবে বা অন্য একটি প্রোডাক্টে পরিণত হবে। এখন এটি এই এখানে লেখার মাধ্যমে যা বোঝানো হয়েছে, এটিকে আমরা যদি একটু চিত্রের মাধ্যমে দেখে নিই সেটি হয়তো বুঝতে সাহায্য করবে। এই যে এখানে আমরা এই বিভিন্ন চিত্রের মাধ্যমে এটি দেখানোর চেষ্টা করেছি। এখানে এই যে নিচের যে লাল অংশটি এটি হচ্ছে এনজাইম, এবং এখানে উপরে যে সবুজ অংশটি সেটি হচ্ছে সাবস্ট্রেট। এরা এখনো কিন্তু সংযুক্ত হয়নি, কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সাবস্ট্রেট এবং এনজাইমের ত্রিমাত্রিক গঠনটি এমন যাতে এনজাইমের কিছু নির্দিষ্ট জায়গা আছে যাদেরকে আমরা অ্যাক্টিভ সাইট বলি, সেখানে কোনো একটি সুনির্দিষ্ট সাবস্ট্রেট যুক্ত হতে পারে এবং যুক্ত হবার পরেই এনজাইমটি ক্রিয়াশীল হয় বা সাবস্ট্রেটকে কোনো একটি রাসায়নিক পরিবর্তন করতে সেটি উদ্বুদ্ধ করে। তাহলে এর পরের ধাপটি হচ্ছে এমন যে এই যে এনজাইম এবং সাবস্ট্রেট দুজনে মিলে একটি জটিল কাঠামো গঠন করে, যেখানে আসলে এরা একটি একক অণুতে রূপান্তরিত হয়েছে, যার এক অংশে এনজাইম রয়েছে আর এক অংশ হচ্ছে সাবস্ট্রেট রয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এনজাইম এবং সাবস্ট্রেট পরস্পরকে স্পর্শ করেনি, কিন্তু এখানে কিন্তু এরা একসাথে মিলেমিশে একটি
এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স গঠন করেছে। এবং এই যেই অঞ্চলে এই ঘটনাটি ঘটলো, অর্থাৎ যেই অঞ্চলে সাবস্ট্রেট এবং এনজাইম পরস্পর যুক্ত হলো, এই অঞ্চলটিকে বলা হয় হচ্ছে এই এনজাইমের সক্রিয় সাইট বা অ্যাক্টিভ সাইট। এটি কিন্তু সব অঞ্চলে ঘটে না, বিভিন্ন এনজাইমের হয়তো একাধিক সক্রিয় সাইট থাকতে পারে, যার এক এক অংশে হয়তো বিভিন্ন ধরনের সাবস্ট্রেট যারা নিজেরাও এক একটি জৈব অণু সেটি যুক্ত হয়। তাহলে এর পরের অংশটি হচ্ছে, অর্থাৎ পরের ধাপে যেটি হয়, যে এবার হচ্ছে এই সক্রিয় সাইটে যুক্ত হবার পরে এরা হচ্ছে মূল বিক্রিয়াটি সম্পন্ন করতে পারে, এবং এই যে একাধিক যে আমরা দেখতে পাচ্ছি ভিন্ন ভিন্ন রং দ্বারা চিহ্নিত করা হয়েছে, এরা হচ্ছে প্রোডাক্ট, অর্থাৎ এরা হচ্ছে উৎপাদ। এই যে এখানে আমাদের মূল শুরুতে ছিল সাবস্ট্রেট, এটি হচ্ছে এই জৈব রাসায়নিক প্রক্রিয়া শেষে এরা হচ্ছে প্রোডাক্টে রূপান্তরিত হলো, এবং প্রতি ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এনজাইমটি কিন্তু সবসময় অপরিবর্তিতই রয়েছে। শুরুতে এনজাইমের যে অবস্থা ছিল, শেষে এনজাইম ঠিক একইভাবেই রয়ে গিয়েছে। অর্থাৎ কোনো একটি অনুঘটক বা প্রভাবকের যে কাজের প্রক্রিয়া সেটি কিন্তু ঠিক এমন যে শুরু এবং শেষে সে নিজে অপরিবর্তিত থাকবে, কিন্তু তার কারণে বা তার কোনো প্রভাবে, যে কারণে আমরা একে প্রভাবক বলে থাকি, তার কারণে অন্য একটি রাসায়নিক ঘটনা ঘটে গেল, অর্থাৎ আমাদের সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট উৎপন্ন হলো। তাহলে এটি হচ্ছে খুবই সরলভাবে বলা গেলে যে এনজাইমের যে কার্যপদ্ধতি সেটি হচ্ছে এমন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন হচ্ছে এনজাইম বা উৎসেচকের যে বৈশিষ্ট্য সেগুলো সম্পর্কে জানব। সাধারণত এনজাইম হচ্ছে একটি উচ্চ আণবিক ভর বিশিষ্ট প্রোটিন। প্রোটিন কি জিনিস সেটি আমরা সর্বশেষ যে ক্লাস ছিল, তৃতীয় যে অনলাইন লেকচার, সেখানে জেনে এসেছি। এবং এটির আরেকটি বৈশিষ্ট্য যে এটি হচ্ছে একটি গ্লোবিউলার প্রোটিন, যে কারণে এটি হচ্ছে পোলার পরিবেশে নিজেদের স্থায়িত্ব প্রদান করে। আমাদের জৈব রাসায়নিক প্রক্রিয়া যেখানে ঘটে থাকে সেখানে অনেক ক্ষেত্রেই হয়তো একটি পোলার পরিবেশ উদ্ভূত হয়, সেটি আমাদের পাকস্থলীতে হতে পারে কিংবা শরীরের অন্য বিভিন্ন অংশে হতে পারে, এবং সেখানেও এই গ্লোবিউলার প্রোটিন হওয়ার কারণে এটি হচ্ছে স্থায়ীভাবে ক্রিয়াশীল থাকে। এরপরে এই যে এটি আসলে একটি পুরোপুরি ভৌত রাসায়নিক প্রক্রিয়ার ব্যাখ্যা, যে বিক্রিয়ার জন্য যে পরিমাণ শক্তি প্রয়োজন এনজাইম আসলে তার থেকে কম শক্তিতেই বিক্রিয়া সম্পন্ন করে। আমরা হচ্ছে জানি যে কোনো একটি রাসায়নিক প্রক্রিয়া বা যে কোনো একটি রাসায়নিক বিক্রিয়া ঘটবার জন্য একটি ন্যূনতম শক্তির প্রয়োজন, এই যেটিকে আমরা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি নামে চিনে থাকি। প্রভাবক যেটি করে, প্রভাবক আসলে সেই অ্যাক্টিভেশন এনার্জি যে মাত্রাটি সেটি হ্রাস করে। যেহেতু সেটি হ্রাস করে, দেখা যায় খুব সহজেই তখন ওই রাসায়নিক প্রক্রিয়াটি বা এক্ষেত্রে যেটি জৈব রাসায়নিক প্রক্রিয়া সেটি ঘটে যায়, অর্থাৎ বিক্রিয়াটি আসলে গতিশীল হয়। এবং কোনো একটি নির্দিষ্ট তাপমাত্রার উপরে প্রভাবক বা এই উৎসেচকটি ভেঙে যায় এবং ধ্বংসপ্রাপ্ত হয়। এই পদ্ধতির নাম বা এই পদ্ধতিটিকে আমরা ওর ভাষা হচ্ছে ডিনেচারিং নামে জানি। এবং একটি প্রভাবকের জন্য সবচেয়ে অনুকূল তাপমাত্রা হচ্ছে 37°C। তোমরা হয়তো অনেকেই চিনতে পারছো যে 37°C এটি খুব গুরুত্বপূর্ণ একটি তাপমাত্রা। এটি আসলে আমাদের মানব দেহের স্বাভাবিক যে তাপমাত্রা সেটি হচ্ছে 37°C এর কাছাকাছি একটি তাপমাত্রা। অর্থাৎ মানব দেহের যে তাপমাত্রা, এখানে উৎসেচক হচ্ছে সবচেয়ে ভালোভাবে কাজ করতে পারে, সবচেয়ে অনুকূল পরিবেশে কাজ করতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবং এটির আরেকটি লিমিট রয়েছে, সেটি হচ্ছে সবচেয়ে অনুকূল পিএইচ হচ্ছে পিএইচ 7, এবং প্রতিকূল পিএইচ পরিবেশে, অর্থাৎ পিএইচ যদি 7 থেকে অনেক বেশি পরিবর্তিত হয়, অনেক বেশি অম্লীয় বা অনেক বেশি ক্ষারীয় হয়ে যায়, সেক্ষেত্রে সেটি ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। এরপরে আরেকটি বৈশিষ্ট্য রয়েছে যে এটি হচ্ছে অনুঘটকের আসলে মূল কর্মপদ্ধতি, যেটি আমরা প্রথম অংশে ছবির মাধ্যমে দেখে এসেছি। যে প্রথমত এরা হচ্ছে সাবস্ট্রেটের সাথে বন্ধনের জন্য বিক্রিয়া করে এবং বিক্রিয়াকে সর্বাপেক্ষা উত্তম অবস্থানে স্থাপন করে, অর্থাৎ সেটি হচ্ছে অ্যাক্টিভ সাইটের সাথে যে সাবস্ট্রেটটিকে যুক্ত করে তাকে আরও অনুকূল একটি অবস্থানে নিয়ে যায় যাতে বিক্রিয়াটি সংঘটিত হয়। এবং এখানে আরেকটি যেটি হয় যে এনজাইমের সক্রিয় সাইটে, অর্থাৎ যেটি অ্যাক্টিভ সাইট, সেই অংশে একটি স্টেরিও রাসায়নিক যেটি হচ্ছে দিক নির্ভর রসায়ন, এই স্টেরিও রাসায়নিক একটি বিক্রিয়া সম্পন্ন হয়, যার ফলে সাবস্ট্রেটের ভেতরে, অর্থাৎ যেটি আমাদের মূল বিক্রিয়ক পদার্থ ছিল, যে জৈব বিক্রিয়ক ছিল, তার ভেতরে যে বন্ধন, তার কোনো একটি পরিবর্তন ঘটে যায় যা পরবর্তী ধাপের বিক্রিয়া করতে উদ্বুদ্ধ করে। এরপরে যে যেটি হতে পারে স্টেরিও রাসায়নিক এই বিক্রিয়াটির পূর্বে বা পরে এনজাইমের কোনো একটি গাঠনিক পরিবর্তন হলেও হতে পারে। আর সবশেষ যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে এক্স রে বিশ্লেষণের মাধ্যমে বিজ্ঞানীরা যেটি দেখেছেন
যে এনজাইমের কাঠামোর সক্রিয় যে সাইট সেটি একটি চির বা ফাটল দ্বারা সৃষ্ট খোলা মুঠের সাথে সংযুক্ত, অর্থাৎ এটি আসলে একটি দরজার মতো বা একটি ফাটলের মতো, যেখানে হচ্ছে কোনো একটি সাবস্ট্রেট এসে যুক্ত হয়। আর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই সক্রিয় সাইটটি হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের কিছু স্ট্র্যান্ডের অংশ নয়, বরং এটি হচ্ছে প্রোটিনের বিভিন্ন স্ট্র্যান্ডের সংযোগের ফলে গঠিত হয়। অ্যামাইনো অ্যাসিড এবং প্রোটিন কি জিনিস সেটি তোমরা এর আগের দিন দেখে এসছো, অর্থাৎ এটি হচ্ছে মূল যে প্রোটিন সেই প্রোটিনের সাথেই সংযুক্ত হয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হচ্ছে উৎসেচক অর্থাৎ এনজাইমের যে বৈশিষ্ট্য সেই সম্পর্কে জানলে। এবারে আমরা হচ্ছে উৎসেচক কিভাবে কাজ করে সেটির ব্যাপারে বিজ্ঞানীরা বিভিন্ন রকমের পরীক্ষাগারে পরীক্ষণ সম্পন্ন করেছেন এবং বিভিন্ন ধরনের গাণিতিক মডেল প্রদান করেছেন। প্রথম যে মডেলটি সেটির নাম হচ্ছে মিকেলিস মেন্টেন মডেল। এনজাইমের প্রভাবে একটি বিক্রিয়ার হার ঠিক কিভাবে পরিবর্তন হয় সেটি বোঝার জন্য দুজন বিজ্ঞানী ছিলেন, একজন লিওনার্ড মিকেলিস আর একজন মড মেন্টেন। এদের দুইজনের নামানুসারেই আসলে এনাদের মডেলকে বলা হয়েছে মিকেলিস মেন্টেন মডেল, এবং এটি 1913 সালে দেওয়া হয়েছিল। আজ থেকে এটি 2020 সাল, অর্থাৎ এটি অলরেডি ইতিমধ্যে 100 বছরেরও বেশি যাবৎ এখনো সফলভাবে ব্যাখ্যা করে চলেছে। এটিকে এনজাইমের যে সাধারণ যে এনজাইম তার সমস্যা সমাধানে এটি একটি আদর্শ মডেল হিসেবে বিবেচনা করা হয়। এখন আমরা প্রথমেই দেখে নেই যে এই মডেলে কি কি রয়েছে। এখানে প্রথমেই যেটি এই মডেলের যে স্বীকার্য, অর্থাৎ প্রথমেই যেটি ধারণা করা হয় সেটি হচ্ছে এনজাইমকে ই দ্বারা প্রকাশ করা হয়েছে, সাবস্ট্রেটকে এস দ্বারা, এবং প্রোডাক্টকে হচ্ছে আমরা পি দ্বারা চিহ্নিত করব। এবং অনুঘটক হিসাবে বা প্রভাবক হিসাবে যখন ক্রিয়া করবে তখন আমরা প্রথম ছবিতে যেটি দেখে এসেছিলাম যে এনজাইম এবং সাবস্ট্রেট অ্যাক্টিভ সাইটের মাধ্যমে যুক্ত হয়ে একটি ইএস যৌগ বা ইএস কমপ্লেক্স গঠন করবে। তাহলে একে স্বাভাবিকভাবে আমরা এখানে আসলে তিনটি ধাপ দেখতে পাচ্ছি, যে প্রথমে এনজাইম এবং সাবস্ট্রেট মিলিত হবে, মিলিত হয়েছে একটি ইএস কমপ্লেক্স গঠিত হবে, এবং সেই ইএস কমপ্লেক্স থেকে আবার এনজাইম আলাদা হয়ে যাবে এবং প্রোডাক্ট বা ই উৎপন্ন হবে। তাহলে একে যদি আমরা সমীকরণ আকারে প্রকাশ করি তাকে এভাবে দেখানো যায় যে প্রথম অবস্থায় যে ই প্লাস এস ছিল, এরপরের অবস্থানে হচ্ছে সেটি ইএস এ রূপান্তরিত হয়েছে, এবং সবশেষে এটি হচ্ছে ই এবং পিতে রূপান্তরিত হয়। এখন এখানে প্রথমেই একটি জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু এই প্রতিটি বিক্রিয়া হচ্ছে, এই জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো হচ্ছে উভমুখী বিক্রিয়া, অর্থাৎ এখানে ই প্লাস এস থেকে যেমন ইএস কমপ্লেক্স গঠিত হতে পারে, একইভাবে ইএস কমপ্লেক্সের কিছু অংশ আবার বিচ্ছিন্ন হয় ই এবং এস, অর্থাৎ এনজাইম এবং সাবস্ট্রেটেও ফিরে আসতে পারে। একইভাবে এই অংশ থেকেও কিছু অংশ ইএস কমপ্লেক্স থেকে ই প্লাস পিতে পরিণত হতে পারে, আবার এরা আবার বিপরীত পথে এসে আবার এনজাইম সাবস্ট্রেট যে কমপ্লেক্স সেটিতে রূপান্তরিত হতে পারে। এবং এই সংশ্লিষ্ট প্রতিটি পথের যে বিক্রিয়ার গতি, সেই সংশ্লিষ্ট যে ধ্রুবক তাদেরকে K1 K2 K3 এবং K0 দ্বারা চিহ্নিত করা হয়েছে। এখন এগুলো হচ্ছে বিভিন্ন এই বিক্রিয়াগুলোর কোনোটি সম্মুখ বিক্রিয়ার, কোনোটি পশ্চাৎ বিক্রিয়ার, যেহেতু উভমুখী বিক্রিয়া অর্থাৎ দুই দিকের জন্যই আমাদের রাখতে হবে। বিভিন্ন রকম বিক্রিয়ার হার ধ্রুবককে আমরা এই চারটি কে দ্বারা প্রকাশ করছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার যদি মিকেলিস মেন্টেন মডেলে ঢুকে যাই, আমরা যে প্রথমেই দেখে নিচ্ছি আমরা যেই গাণিতিক প্রকাশটি করেছি এই বিক্রিয়ার এটি হচ্ছে এমন। এখন প্রথম ধাপ, অর্থাৎ প্রথম ধাপ কোনটি? প্রথম ধাপ হচ্ছে ই এবং এস, অর্থাৎ এনজাইম এবং সাবস্ট্রেট মিলে একটি এনজাইম সাবস্ট্রেট যে কমপ্লেক্স সেটি গঠন করবে। অর্থাৎ আমরা হচ্ছে প্রথম ধাপে এই অংশটুকু নিয়ে কথা বলছি। তাহলে এই অংশে এনজাইম এবং সাবস্ট্রেটের যে যৌগ অর্থাৎ কমপ্লেক্স এটি গঠনের ক্ষেত্রে সম্মুখবর্তী বিক্রিয়ার যে হার, এটি তোমরা প্রথম বর্ষে যখন ভৌত রসায়ন পড়ে এসছো তখন তোমরা হচ্ছে এই ধারণাগুলি পেয়ে এসছিলে, সেগুলো এখন আবার কাজে লাগবে। আমরা বিক্রিয়ার হারকে সম্পৃক্ত করতে পারি হচ্ছে তার যে উৎপাদগুলো রয়েছে তাদের ঘনমাত্রার সাথে। যে কোনো একটি বিক্রিয়ার হার যদি কোনো একটি ঘনমাত্রা, কোনো একটি পদার্থের ঘনমাত্রা যদি বেশি থাকে তাহলে সেই বিক্রিয়াটির সম্ভাবনাও বেশি হয়, বিক্রিয়াটি বেশি দ্রুত সংঘটিত হয়। সে কারণে বিক্রিয়ার যে হার সেটি আসলে এই যে এই থার্ড ব্র্যাকেট দ্বারা বা তৃতীয় বন্ধনী দ্বারা আমরা আসলে সংশ্লিষ্ট পদার্থের ঘনমাত্রাকে নির্দেশ করি। এটা হচ্ছে রসায়নের প্রচলিত পদ্ধতি। অর্থাৎ এখানে থার্ড ব্র্যাকেটের ভেতরে যখন আমরা ই কে লিখেছি এটি দ্বারা আসলে বোঝা যাচ্ছে ই এর অর্থাৎ এনজাইমের ঘনমাত্রা, এবং আমরা যখন থার্ড ব্র্যাকেটের ভেতরে এস কে লিখেছি তখন এটি দ্বারা আসলে বোঝানো হচ্ছে সাবস্ট্রেটের ঘনমাত্রা। অর্থাৎ আমরা যেটি জানি যে
এই বিক্রিয়ার যে হার সেটি হচ্ছে এই বিক্রিয়ার যে উৎপাদ, তাদের প্রত্যেকের ঘনমাত্রার সমানুপাতিক, অর্থাৎ এরা আসলে V1 আসলে E এবং S এর সমানুপাতিক। এখন এই সমানুপাতিক একটি সম্পর্ককে আমরা যখন সমীকরণ আকারে রূপ দিতে যাই, আমাদের একটি ধ্রুবকের প্রয়োজন হয়। এটি হচ্ছে সেই সমানুপাতিক ধ্রুবক, যাকে আমরা K1 দ্বারা চিহ্নিত করেছি। অর্থাৎ K1 হচ্ছে সম্মুখবর্তী বিক্রিয়া, অর্থাৎ এখানে আমরা 1 দ্বারা বোঝাচ্ছি হচ্ছে এটি প্রথম ধাপের বিক্রিয়া, এবং সেটি যেহেতু শুধু 1, সেটি দ্বারা আমরা বুঝতে পারছি এটি হচ্ছে সম্মুখ বিক্রিয়া। একইভাবে যখন আমরা পশ্চাৎবর্তী বিক্রিয়া এই অংশের জন্য বলছি, পশ্চাৎবর্তী বিক্রিয়াটি হচ্ছে এমন যেখানে এই ES কমপ্লেক্সটি ভেঙে আবার E এবং S অর্থাৎ এনজাইম এবং সাবস্ট্রেট উৎপাদিত হচ্ছে, সেটিকে আমরা হচ্ছে V-1 দ্বারা চিহ্নিত করছি। V1 হচ্ছে এই যে 1 হচ্ছে প্রথম ধাপের জন্য, আমরা যখন শুধু 1 বলছি সেটি সম্মুখবর্তী বিক্রিয়া, যখন আমরা -1 বলছি সেটি দ্বারা বোঝাচ্ছি হচ্ছে পেছনে অর্থাৎ পশ্চাৎবর্তী যে বিক্রিয়া, এদিক থেকে এদিকে আসার যে বিক্রিয়া সেটিকে, এবং সেটির সংশ্লিষ্ট যে ধ্রুবক সেটিকে আমরা নাম দিয়েছি K2। এখানে যেহেতু একটি মাত্র রাসায়নিক পদার্থ অর্থাৎ ES কমপ্লেক্স, অর্থাৎ এটি শুধুমাত্র এই ES এর ঘনমাত্রার সাথে সংশ্লিষ্ট। তাহলে এখন সাম্যাবস্থায় অর্থাৎ যখন হচ্ছে এই দুটির হারটি সমান, তার ঠিক যতটি ES এ রূপান্তরিত হবে এবং ঠিক যতটি আবার ভেঙে এদিকে চলে আসবে, এই দুটির হার যখন সমান হয়ে যাবে তখন আমরা সেই অবস্থানটিকে বলি হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। রাসায়নিক সাম্যাবস্থায় যেহেতু এই যে এরা সবাই যেহেতু ধ্রুব, অর্থাৎ আমরা K1 এবং K2 কে একত্র করে আমরা নতুন একটি ধ্রুবক ঘোষণা করতে পারি, যাকে আমরা K বলছি, অর্থাৎ K মানে হচ্ছে K1/K2। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এর পরের অংশ এবার আমরা হচ্ছে কথা বলবো যে দ্বিতীয় ধাপ নিয়ে। দ্বিতীয় ধাপ কোনটি? যখন আমাদের হচ্ছে ES কমপ্লেক্স থেকে আবার এনজাইম এবং প্রোডাক্ট নির্গত হবে, অর্থাৎ এই যে এখান থেকে এখানে যাবে এবং আবার E এবং E মিলে আবার পশ্চাৎবর্তী বিক্রিয়ার মাধ্যমে কিছু ES কমপ্লেক্স গঠন করবে, অর্থাৎ আমরা হচ্ছে এবারে দ্বিতীয় ধাপ বলতে এই অংশটুকু বোঝাচ্ছি। প্রথম ধাপের হিসাব আমরা ইতিমধ্যে করে এসেছি। তাহলে প্রোডাক্ট গঠনের ক্ষেত্রে আমরা যখন সম্মুখবর্তী বিক্রিয়ার কথা বলছি, সম্মুখবর্তী বিক্রিয়া এখানে আমরা আসলে V2 দ্বারা প্রকাশ করি। দুটি এখানে প্রিন্টিং মিস্টেক বশত ওঠেনি। তো V2 কে আমরা বলছি হচ্ছে K0 ES। এই যে K0 হচ্ছে সংশ্লিষ্ট ধ্রুবক, শুধুমাত্র এর উপরে নির্ভরশীল, এবং পশ্চাৎবর্তী বিক্রিয়ার যে হার সেটি হচ্ছে V-2 দ্বারা চিহ্নিত, এটি হচ্ছে K3 এর সাথে সংশ্লিষ্ট, এবং এর মধ্যে হচ্ছে E এর ঘনমাত্রা এবং P এর ঘনমাত্রা। এই যে এখন বিক্রিয়ার প্রাথমিক ধাপে অর্থাৎ বিক্রিয়া যখন কেবল শুরু হয়েছে, প্রথম অবস্থান দেখো, এটি কিন্তু একটি ধাপে ধাপে ঘটমান প্রক্রিয়া। প্রথমে E এবং S সংযুক্ত ES উৎপাদন করবে, অর্থাৎ ES কমপ্লেক্স বা যেটি হচ্ছে এনজাইম সাবস্ট্রেট যৌগ গঠন করবে, এবং সেটি ভেঙে আবার এনজাইম এবং প্রোডাক্ট গঠন করবে। এখন বিক্রিয়ার একদম শুরুতে, এটি যেহেতু সরাসরি এখান থেকে এখানে চলে আসতে পারছে না, একদম শুরুতে প্রোডাক্ট উৎপন্ন হওয়ার হার হবে খুবই কম, কারণ প্রথমে এখান থেকে যথেষ্ট পরিমাণে ES উৎপন্ন হতে হবে, এবং যথেষ্ট পরিমাণ ES উৎপন্ন হওয়ার পরেই আবার এটি ভেঙে তৃতীয় ধাপের অংশে যাবে, অর্থাৎ এই দ্বিতীয় বিক্রিয়াটি ঘটবে। সে কারণে প্রথম অংশে আমরা একদম যখন প্রথমে বিক্রিয়াটি শুরু হচ্ছে, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে এখানে V-2 এর কোনো অস্তিত্ব নেই। একদম শুরুতে এই অংশটি ঘটবে না। তাহলে দ্বিতীয় ধাপ যেহেতু একটি অপশ্চাৎবর্তী বিক্রিয়া, কারণ আমরা এখানে আশা করে নিচ্ছি এটি আসলে এদিকে ঘটছে, সে কারণে এই ধারাটিকে আসলে এই আকৃতিতে প্রকাশ করা যেতে পারে, যেখানে আমরা শুধুমাত্র এই বিক্রিয়াটি রাখছি, এই বিক্রিয়াটি এখানে ঘটবে না ধরে নিচ্ছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী অংশে আমরা হচ্ছে এই চেহারাটি ব্যবহার করব, অর্থাৎ E+S থেকে ES গঠিত হবে, এবং কিছু ES ভেঙে শুধুমাত্র E+P গঠিত হবে। এর পশ্চাৎ বিক্রিয়াকে আমরা বন্ধ করে রাখছি। এখন এই যে আমরা যে ঘনমাত্রার কথাটি বলেছিলাম, আমরা যদি এনজাইমের ঘনমাত্রাকে CE দ্বারা, সাবস্ট্রেটের ঘনমাত্রাকে CS দ্বারা, এই যে ES যে কমপ্লেক্স তার ঘনমাত্রাকে CES দ্বারা, এবং প্রোডাক্টের যে ঘনমাত্রা তাকে CP দ্বারা নির্দেশ করি, এবং সেটি দ্বারা যদি বোঝাই যেটি হচ্ছে প্রতি একক লিটারে সংশ্লিষ্ট যে পদার্থ তাদের মোল ঘনমাত্রা, সেক্ষেত্রে আমাদের অবশ্যই যেটি হবে সেটি হচ্ছে CS অবশ্যই CE চাইতে অনেক বেশি হবে, এবং CP আবার CE চাইতে অনেক বেশি হবে। এখন এটি কেন হবে? কারণ এখানে আমাদের মূল লক্ষ্যমাত্রা হচ্ছে আমাদের আসলে সূচনার অংশ হচ্ছে S অর্থাৎ সাবস্ট্রেট। আমরা আশা করছি যে সাবস্ট্রেট থেকে আমরা প্রোডাক্ট পাবো,
আর এখানে এনজাইমটি কিন্তু আসলে মূল বিক্রিয়ক নয়, এটি হচ্ছে একটি প্রভাবক। অর্থাৎ আমরা অবশ্যই এখানে যেটি বলতে যাচ্ছি যে আমরা নিশ্চয়ই গাড়ির চেয়ে গাড়ির চাকাটি বড় হবে এমন চাইছি না। আমরা নিশ্চয়ই এমন আশা করব না যে নৌকার চেয়ে বৈঠাটা বড় হবে। আমরা নিশ্চয়ই এমন আশা করব না যে আমাদের কোনো একটি বোর্ডের চাইতে চকটি বড় হবে। প্রতিটি ক্ষেত্রেই এখানে এই অংশগুলো কিন্তু আসলে সহায়ক জিনিস। যেহেতু আমাদের এনজাইমটি এখানে একটি সহায়ক মাত্র, অতএব এনজাইমের পরিমাণ অবশ্যই আমাদের সাবস্ট্রেটের চাইতে অনেক বেশি পরিমাণে হবে না, আমাদের প্রোডাক্টের চেয়ে অনেক বেশি পরিমাণ হবে না। অল্প একটু যদি আমাদের এনজাইম থাকে সেটি দ্বারাই আমাদের এই বিক্রিয়াটি কাজ চালিয়ে নেবে। অর্থাৎ সেখানে আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে আমাদের এনজাইমের ঘনমাত্রা বাকি দুইটি ঘনমাত্রার তুলনায় খুবই কম পরিমাণে আছে। এখন এনজাইম সাবস্ট্রেট যৌগিক গঠনের ঘটনাটি যেখানে ঘটে সেখানে আবার সাবস্ট্রেটের ঘনমাত্রা খুবই কম পরিমাণে পরিবর্তিত হয়। খুবই কম পরিমাণে কেন পরিবর্তিত হয়? কারণ আমরা প্রথমেই বলে নিয়েছি যে এনজাইমের পরিমাণ হচ্ছে সিএস এর তুলনায় অনেক কম। অর্থাৎ ইএস যে সাবস্ট্রেট ইএস যে কমপ্লেক্স এনজাইম সাবস্ট্রেট যৌগ সেটির পরিমাণ কিন্তু আরও কম, কারণ এখানে যতগুলো এনজাইম আছে সবগুলো এনজাইম তো আর ইএস কমপ্লেক্স গঠন করবে না। অতএব এটির ঘনমাত্রা এমনিতেই কম, এটি থেকে যে ইএস কমপ্লেক্স গঠিত হবে সেটির পরিমাণ আরও কম। তার অর্থ আমাদের হচ্ছে যে সিএস অর্থাৎ সাবস্ট্রেটের যে ঘনমাত্রা সেটি খুবই অল্প পরিমাণে পরিবর্তিত হবে, যেটি প্রায় আমরা ধ্রুবক বলে ধরে নিতে পারি, অর্থাৎ প্রায় পরিবর্তিত হবে না বললেই চলে। এখানে আমাদের অবস্থাটি হচ্ছে হয়তো আমাদের যদি এক বালতি পরিমাণে সাবস্ট্রেট থাকে, হয়তো এক ফোঁটা সাবস্ট্রেটের সাথে বিক্রিয়া ঘটবে অল্প একটু, সেটুকু আসলে আমাদের সামগ্রিক মোট যে পরিমাণ তাতে খুব বড় ধরনের প্রভাব ফেলবে না। সেখানে আমরা মোট সিএসকে প্রায় ধ্রুবক ধরে নিতে পারি। এবং যে মুক্ত এনজাইমের যে ঘনমাত্রা এই অংশটি হবে হচ্ছে এই যে আমাদের প্রথমে শুরুতে এনজাইমের ঘনমাত্রা ছিল হচ্ছে সিই, এবং এটিরই এক অংশ যেহেতু আবার ইএস গঠন করেছে, অতএব এই ইএস এর অংশটুকু বাদ দিলে বাকি যেটুকু থাকবে সেটি হচ্ছে আমাদের এখনো মুক্ত বা বিক্রিয়া করেনি এমন এনজাইমের ঘনমাত্রা। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এই দুটি অংশ পেলাম। এখন বিক্রিয়ার যে হার অর্থাৎ বিক্রিয়ার যে বেগ সেটিকে আমরা বিভিন্নভাবে প্রকাশ করতে পারি। তার মধ্যে একটি উপায় হচ্ছে আমাদের সময়ের সাপেক্ষে পি এর কতটুকু পরিবর্তন হয়েছে সেই হারটি নির্ণয় করা, যেটি ডিফারেন্সিয়েশনের ভাষায় ডিপি বাই ডিটি আকারে লেখা যায়। অর্থাৎ এই যে এখন বিক্রিয়ার হার যদি অনেক বেশি হয় তার অর্থ সময়ের সাথে পি এর পরিবর্তন অনেক বেশি, খুব দ্রুত বিক্রিয়া হয়েছে। যদি বিক্রিয়ার হারটি অনেক ধীর হয় সেক্ষেত্রে তার অর্থ হচ্ছে টি এর সাপেক্ষে পি এর পরিবর্তনটি অনেক কম হয়েছে, তখন আমাদের এই ডিফারেন্সিয়েশনটি কম পাবো। এখন বিক্রিয়ার হার যেটি পাবো এর আগে আমরা দেখে এসেছিলাম যে এই বিক্রিয়ার হারটি আসলে এই যে কে নট সি ইএস এর সাথে সম্পৃক্ত, এর সাথে সংশ্লিষ্ট। কেন? কারণ এই বিক্রিয়া হচ্ছে এখান থেকে এখানে এবং এখান থেকে এখানে যেহেতু ধাপে ধাপে যাচ্ছে, এখানে এই অংশের সাথে এই অংশের যে সেতু বন্ধন, এই অংশের সাথে এই অংশের যে সংযোগ সেটি নিয়ন্ত্রণ করছে কিন্তু আমাদের এই ইএস কমপ্লেক্স গঠন। কারণ এটি পার না হয়ে সরাসরি কিন্তু ই প্লাস এস থেকে ই প্লাস পি হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের অবশ্যই ই প্লাস এস থেকে ইএস কমপ্লেক্স গঠিত হতে হবে এবং সেই ইএস কমপ্লেক্স ভেঙে আবার আমাদের ই প্লাস পিটি গঠিত হবে। অর্থাৎ এটির পরিমাণ যদি শূন্য হয় সেক্ষেত্রে কিন্তু এই বিক্রিয়াটিই ঘটবে না, আর এটির পরিমাণ যত বৃদ্ধি পাবে তত আমাদের এই বিক্রিয়াটি গতিশীল হবে। অর্থাৎ আমাদের চূড়ান্ত যে বিক্রিয়া অর্থাৎ চূড়ান্ত প্রোডাক্ট উৎপাদনের যে হার সেটি অবশ্যই সিইএস এর সাথে সংযুক্ত। এই যে এটি হচ্ছে এর মূল বিক্রিয়ক এবং সেটি হচ্ছে কে নটের সাথে যেহেতু সম্পৃক্ত, তাহলে যখন আমরা হচ্ছে মোটামুটি একটি সাম্যাবস্থায় আছি সেক্ষেত্রে আমাদের এই সিইএসটি প্রায় ধ্রুবক বলেই ধরে নেওয়া যায় যখন সাম্যাবস্থা, সে কারণে আমাদের এই বিক্রিয়ার যে হার সেটিও প্রায় ধ্রুবক বলে ধরে নিতে পারি। এখন এই যে এই অংশটি যেটি অর্থাৎ সময়ের সাথে এই ইএস কমপ্লেক্সের যে পরিবর্তনের হার সেটিকে আমরা হচ্ছে জিরো ধরে নিচ্ছি, অর্থাৎ কোনো ইএস কমপ্লেক্স ধ্বংস হচ্ছে না সেটি আমরা ধরে নিচ্ছি যে এটি যখন সাম্যাবস্থায় আছে এটি
এই অংশ থেকে ইএস কমপ্লেক্সের সাপ্লাই আসছে, ইএস উৎপন্ন হচ্ছে এবং সেই ইএস ভেঙে আবার প্রোডাক্টের উৎপন্ন হচ্ছে, অর্থাৎ আমাদের এটির ঘনমাত্রায় কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা যেটি পেলাম যে আমরা হচ্ছে বিক্রিয়ার হ্রাস সংক্রান্ত একটি গাণিতিক আন্দাজ পেলাম। দুঃখিত। এটিকে আমরা যদি এবার একটু লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করি, আমরা হচ্ছে এমন একটি অবস্থান পাবো। এই যে এখানে হচ্ছে প্রথম অবস্থানে এই লেখচিত্রটি হচ্ছে আমাদের সাবস্ট্রেটের ঘনমাত্রা নির্দেশ করছে। এখন একদম শুরুতে যেটি হবে, শুরুতে দেখো, শুরুতে সাবস্ট্রেটের ঘনমাত্রা অনেক বেশি ছিল, তারপরে ধীরে ধীরে যত বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে তত হচ্ছে সাবস্ট্রেট ইএস কমপ্লেক্সে এবং ইএস কমপ্লেক্স থেকে সেখান থেকে আবার প্রোডাক্টের উৎপন্ন হবে, সে কারণে এদের হচ্ছে ঘনমাত্রাটি হ্রাস পাবে। আবার এই যে এই অংশটি হচ্ছে প্রোডাক্টের লেখচিত্র, এটি হচ্ছে আমরা যদি এই যে লাল দ্বারা চিহ্নিত করেছি, প্রোডাক্টের ঘনমাত্রার অবস্থাটি ঠিক উল্টো। একদম শুরুতে কিন্তু আমাদের বিক্রিয়ার যে ক্ষেত্র, সেখানে কোনো প্রোডাক্ট ছিল না, প্রোডাক্টের ঘনমাত্রা একদম শূন্য থেকে শুরু হয়েছে এবং কিছু দূর যাওয়ার পরে এই যে যত সাবস্ট্রেটের পরিমাণ কমেছে, সাবস্ট্রেটের পরিমাণ কমার অর্থ হচ্ছে আসলে সেটি প্রথমে ইএস কমপ্লেক্স গঠন করেছে, ইএস কমপ্লেক্স গঠন করার পরে সেটি আবার ভেঙে প্রোডাক্টে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ প্রোডাক্টের ঘনমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। এখন এই যে এমন একটি জায়গায় এসে মোটামুটি এটিকে আমরা বলি হচ্ছে সাম্যাবস্থা, যেখানে সাবস্ট্রেটের ঘনমাত্রা একটি পর্যায়ে এসে স্থির হয়ে যায় এবং প্রোডাক্টের ঘনমাত্রাও একটি নির্দিষ্ট ঘনমাত্রা এসে স্থির হয়ে যায়। এবং এখানে আমরা আরো দুটি অংশ দেখতে পাচ্ছি, যে এই অংশটি, এটি হচ্ছে ইএস কমপ্লেক্সের যে ঘনমাত্রা, এবং সেটি আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দিকে ইএস কমপ্লেক্স খুব দ্রুত হারে বেড়েছে এবং তারপরে একসময় একটি নির্দিষ্ট সময়ের পরে আবার এটি হ্রাস পেয়েছে। আর ই এর যে ঘনমাত্রা, সেটির অবস্থা হয়েছে হচ্ছে এরকম, এটি প্রথমে খুব দ্রুত হ্রাস পেয়েছে কারণ এটি আসলে ই থেকে ইএস এ রূপান্তরিত হয়েছে এবং তারপরে ধীরে ধীরে আবার পশ্চাৎ বিক্রিয়া যখন শুরু হয়েছে তখন আবার এটির অংশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। এখন এখানে যদিও গ্রাফটি পুরোপুরি স্কেল অনুসারে আঁকা নয়, তবু একটি ধারণা পাওয়া যাচ্ছে যে আমাদের হচ্ছে ই এর যে ঘনমাত্রাটি সেটি অনেক বেশি, বা এস এর যে শুরুর যে ঘনমাত্রা সেটি অনেক বেশি, তার তুলনায় আমাদের এই যে ইএস কিংবা ই এর যে ঘনমাত্রা সেটি কিন্তু গ্রাফের একেবারেই নিচের দিকে অবস্থান করছে, অর্থাৎ এদের ঘনমাত্রা এই ঘনমাত্রার তুলনায় খুব বেশি কিছু নয়। এখন সাম্যাবস্থার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে এই দুজন মিলে একটি সাম্যাবস্থা গঠন করে এবং এরা মিলেও আরেকটি সাম্যাবস্থা গঠন করে। তাহলে এই গ্রাফ দ্বারা আমরা হচ্ছে মোটামুটি মিকেলিস মেন্টেন প্রক্রিয়ায় যেই মূল চারজন অংশীদার, সেই চারজন অংশীদারের সময়ের সাথে সাথে কিভাবে তাদের ঘনমাত্রাটি পরিবর্তিত হয় সেটি দেখলাম, এবং আমরা দেখলাম যে এটি সময়ের সাথে সাথে একটি সাম্যাবস্থা অর্জন করে। যে এখানে যেটি দেখানো হয়েছে এটি আসলে সাম্যাবস্থা। এরপরে দেখা যাবে পি এর ঘনমাত্রা এখানে স্থির হয়ে গিয়েছে, এর ঘনমাত্রা এখানে স্থির হয়ে গেছে, এর ঘনমাত্রা এখানে স্থির হয়ে গেছে, অতএব এই অংশে এসে আমাদের সব দিকের যে বিক্রিয়ার গতি সেটি একইভাবে ঘটছে। তাহলে এই অবস্থায় অর্থাৎ সাম্যাবস্থায় আমাদের এনজাইম এবং সাবস্ট্রেট যে যৌগ গঠনের যে হার এবং এনজাইম সাবস্ট্রেট যৌগ ভাঙনের যে হার সেটি সমান, অর্থাৎ ঠিক যেই পরিমাণ ইএস কমপ্লেক্স গঠিত হচ্ছে ঠিক সেই পরিমাণ ইএস কমপ্লেক্স ভেঙে আবার প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে। তাহলে এটিকে যদি আমরা গাণিতিকভাবে দেখি, আমরা বলতে পারি যে K1CS গুণ সি মাইনাস সিইএস, এই যে এটি হচ্ছে আমাদের আর ধ্রুবক, এটি হচ্ছে আমাদের সাবস্ট্রেটের ঘনমাত্রা, সিই মাইনাস সিইএস মানে হচ্ছে আসলে এই যে মোট মুক্ত এনজাইমের ঘনমাত্রা, আর এই পাশের যে অংশটি সেটি হচ্ছে আমাদের এই অংশের অর্থাৎ ভাঙনের হার, সেটি হচ্ছে K0 CES প্লাস K2 CES। ঠিক আছে, কারণ এখানে হচ্ছে দুই রকম বিক্রিয়া কিন্তু আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এটিকে যদি আবার একটু হিসাবটি অন্যভাবে করি, যে এখানে হচ্ছে K1CS ছিল, এখানে C মাইনাস CES ছিল, এবং এখানে যেহেতু দুই অংশেই CES রয়েছে, আমরা হচ্ছে CES কে কমন নিয়ে আমরা এটা লিখতে পারি যে K0 প্লাস K2, অর্থাৎ আমরা যখন এই যে সবগুলো কে কে এক পাশে নিয়ে যাব, পুরো ধ্রুবকগুলিকে যখন এক পাশে নিয়ে যাব, তখন আমরা বলতে পারি যে সিএস গুণ সিই মাইনাস সিএস এটি সমান সমান হচ্ছে K0 প্লাস K2 ডিভাইডেড বাই K1 গুণ সিইএস। এখন
এটিকে আমরা এই পুরো অংশটুকুকে এই যে এখানে যা যা রয়েছে, কে নট একটি ধ্রুবক, কে টু একটি ধ্রুবক, কে ওয়ানও একটি ধ্রুবক, অর্থাৎ এই পুরো অংশটিকে যেটিকে একটি প্রথম বন্ধনীর মধ্যে লেখা হয়েছে, এই পুরো রাশিটি আসলে আমরা একটি একক ধ্রুবক দ্বারা প্রকাশ করতে পারি। অর্থাৎ এই যে এটিকে আমরা হচ্ছে কে এম দ্বারা প্রকাশ করলাম। এখানে আমরা এম অক্ষরটি ধার নিয়েছি মিকেলিস এবং মেন্টেনের প্রথম অক্ষর থেকে, সে কারণে একে বলা হচ্ছে মিকেলিস মেন্টেন ধ্রুবক বা মিকেলিস মেন্টেন কনস্ট্যান্ট। তাহলে এই যে কে এম কে আমরা প্রকাশ করলাম হচ্ছে কে নট প্লাস কে টু ডিভাইডেড বাই কে ওয়ান, এটি সংক্ষিপ্ত রূপ হিসাবে। এবং তাহলে আমরা যে সমীকরণটি পেলাম এটি বলছে যে সিএস অর্থাৎ আমাদের সাবস্ট্রেটের ঘনমাত্রা গুণ এই যে এখানে যেটি আছে সিই মাইনাস সিইএস, তার অর্থ হচ্ছে আমাদের মুক্ত এনজাইমের ঘনমাত্রা, এটি সমান সমান হচ্ছে কে এম গুণ আমাদের এনজাইম সাবস্ট্রেট যে কমপ্লেক্স এর ঘনমাত্রা। তাহলে এই যে এখানে কে এম দ্বারা আমরা যে ধ্রুবকটিকে প্রকাশ করেছি একে বলা হচ্ছে মিকেলিস ধ্রুবক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখান থেকে যেই সম্পর্কটি পেয়েছিলাম সেটি ছিল এইটি, অর্থাৎ আমরা যদি কে এম কে আলাদা করে নিই, সিএস কে আমরা এ পাশে নিয়ে আসতে পারবো, সেক্ষেত্রে আমরা হচ্ছে এই সম্পর্কটি পাবো যে কে এম সমান সমান সিএস গুণ সি মাইনাস সিএস ডিভাইডেড বাই হচ্ছে সিইএস। আবার এটিকে যদি আমরা একটু অন্যভাবে পরিবর্তিত করতাম, দেখো যে এখানে হচ্ছে কে এম এর সাথে সিএস ছিল, আর এখানে হচ্ছে সিএস কে আমরা যদি ব্র্যাকেট তুলে দিয়ে গুণ করি, এখানে হচ্ছে সিএস সি এবং সিএস সিইএস হবে। অর্থাৎ এই যে এখানে সিএস এবং সিইএস এটি এখানে মাইনাস আছে, এটিকে যদি আমরা এই পাশে নিয়ে যেতাম সেটি হচ্ছে পক্ষান্তরের কারণে তখন ধনাত্মক হয়ে যেত। এখানে ঠিক এটি হয়েছে যে আমরা কে এম সিইএস এর সাথে, অর্থাৎ আমরা সিইএস সংবলিত যে পদগুলো সেগুলোকে এক পাশে নিয়ে এসেছি। এই যে এখানে সিএস ছিল, এটিকে আমরা ব্র্যাকেট তুলে গুণ করে দিয়ে সিএস সংক্রান্ত যে অংশটুকু সেটুকু এই পাশে নিয়ে আসছি। এখন এখান থেকে আমরা সিএস কমন নিতে পারবো। সিএস কমন নিয়ে আমরা যদি আলাদা করে ফেলি, অর্থাৎ শুধুমাত্র সিইএস কে যদি আমরা আলাদা করি, আমরা যেটি পাচ্ছি এই যে এখানে হচ্ছে এই যে সিএস কমন নিলে এখানে থাকবে কে এম প্লাস সিএস, আর এটিকে যখন আমরা পক্ষান্তর করে এদিকে পাঠিয়ে দেব তখন উপরে হচ্ছে এই যে সিএসসি অর্থাৎ এনজাইমের ঘনমাত্রা গুণ সাবস্ট্রেটের ঘনমাত্রা ডিভাইডেড বাই কে এম অর্থাৎ মিকেলিস কনস্ট্যান্ট প্লাস সাবস্ট্রেটের ঘনমাত্রা, এই পরিমাণটি হচ্ছে আমাদের এনজাইম এবং সাবস্ট্রেট যে কমপ্লেক্স তার ঘনমাত্রা নির্দেশ করে। অর্থাৎ আমরা যখন বিক্রিয়ার হারের কথা বলবো তখন বিক্রিয়ার হার হচ্ছে এই যে একটু আগে আমরা দেখেছিলাম যে বিক্রিয়ার হার আসলে নির্ভর করবে হচ্ছে এই যে সিইএস এর উপরে, অর্থাৎ এনজাইম সাবস্ট্রেটের যে ঘনমাত্রা তার উপরে, এবং সেটিকে আমরা এর আগের অংশে দেখেছিলাম যে ভি কে আমরা হচ্ছে কে নট সিইএস দ্বারা প্রকাশ করতে পারি, কারণ কে নট ছিল হচ্ছে সিইএস এর ভাঙনের যে সম্মুখবর্তী বিক্রিয়া সেই বিক্রিয়ার ধ্রুব। অর্থাৎ এখানে আমরা যে এখানে যে সিইএস এর মানটি আমরা কেবলই এই যে আদি মানগুলো দ্বারা নির্ণয় করেছি, এটিকে আমরা যদি এখানে প্রতিস্থাপন করে দিই সেক্ষেত্রে আমরা পাবো যে বিক্রিয়ার যে হার ভি এটি সমান সমান হচ্ছে কে নট গুণ সিই গুণ সিএস ডিভাইডেড বাই কে এম প্লাস সিএস। এই যে এখানে আমরা যে ভি এর যে রাশিমালাটি পেলাম অর্থাৎ ভি সমান সমান আসলে এই অংশটি, একেই আমরা বলি হচ্ছে মিকেলিস মেন্টেন সমীকরণ। এখন মিকেলিস মেন্টেন সমীকরণে আমরা কি পেলাম, এখানে আমরা হচ্ছে বিক্রিয়ার হার, অর্থাৎ এখানে দেখো বিক্রিয়ার হার বলতে আমরা যেটি বোঝাচ্ছি সেটি হচ্ছে আমাদের প্রোডাক্টটি কত তাড়াতাড়ি গঠিত হবে, অর্থাৎ সময়ের সাথে সাথে কি পরিমাণ প্রোডাক্ট উৎপন্ন হবে তার হারের রাশিমালা আমরা এখানে নির্ণয় করেছি। কিন্তু সেটি কাকে দ্বারা প্রকাশ করেছি, এটি প্রকাশ করেছি হচ্ছে আমাদের শুধুমাত্র এনজাইমের ঘনমাত্রা এবং সাবস্ট্রেটের ঘনমাত্রা দ্বারা এবং তার সাথে সংশ্লিষ্ট যে ধ্রুবক সেটি দ্বারা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে মিকেলিস মেন্টেন সমীকরণটি কি সেটি প্রতিপাদন করলাম। এখন আমরা হচ্ছে মিকেলিস মেন্টেন সমীকরণ থেকে আরো কি কি গাণিতিক সুবিধা পেতে পারি, কি কি আন্দাজ করতে পারি সেটি আমরা দেখব। এখন আমরা হচ্ছে কিছু শর্তাধীনে মিকেলিস মেন্টেন সমীকরণকে ব্যবহার করব। শর্ত নাম্বার 1 হচ্ছে যদি সাবস্ট্রেটের ঘনমাত্রা অনেক 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 বেশি হয়ে থাকে, অর্থাৎ এখানে দেখো সাবস্ট্রেটের ঘনমাত্রা কোথায় ছিল, সাবস্ট্রেটের ঘনমাত্রা ছিল এখানে, এটি যদি অনেক বেশি হয়ে থাকে সেক্ষেত্রে সিএস প্লাস কেএম, এখানে কেএম অংশটুকুকে আমরা বাদ দিতে পারি। এখন সাবস্ট্রেটের ঘনমাত্রা যদি অনেক বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এখানে কেটিকে বাদ দিলে আমাদের এই সমীকরণটি রূপান্তরিত হবে এইভাবে যে সেটি হবে তখন ভি ম্যাক্স, সেটি হচ্ছে ডি ডিটি অফ পি ম্যাক্স
এবং এই যে এখানে যেহেতু এখন আমরা km কে বাদ দিয়েছি, অর্থাৎ যেটি হচ্ছে k নট সিই সিএস ডিভাইডেড বাই সিএস, অর্থাৎ শুধুমাত্র k নট সিই, অর্থাৎ বিক্রিয়ার এটি হচ্ছে আমাদের আসলে বিক্রিয়ার সর্বোচ্চ হার। বিক্রিয়া তখনই সর্বোচ্চ হবে যখন আমরা অনেক বেশি পরিমাণ সাবস্ট্রেটকে সরবরাহ করব, অর্থাৎ অনেক বেশি যদি সাবস্ট্রেট থাকে সেখানে আমরা অনেক বেশি পরিমাণের প্রোডাক্ট পি গঠন করতে পারবো। সেক্ষেত্রে আমরা একে বলছি হচ্ছে ভিম্যাক্স বা সর্বোচ্চ হার। এখন সর্বোচ্চ হারের ক্ষেত্রে সর্বোচ্চ হার যেটি আমরা পাচ্ছি সেটি খেয়াল করলে দেখবে যে সেটি কিন্তু শুধুমাত্র এনজাইমের ঘনমাত্রার উপর নির্ভর করছে। যেহেতু তুমি অনেক বেশি সাবস্ট্রেট এখানে সরবরাহ করছো, অতএব বিক্রিয়াটি সর্বোচ্চ তখনই হবে, অর্থাৎ বিক্রিয়ার সর্বোচ্চ যে হারটি সেই হারটি নির্ভর করবে হচ্ছে এনজাইমটি কত বেশি পরিমাণে সরবরাহ করা হচ্ছে, অর্থাৎ এনজাইমের ঘনমাত্রাটি কি পরিমাণে আছে তার উপরে। যত বেশি এনজাইম, তত বেশি এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, তত বেশি প্রোডাক্ট। এই হচ্ছে আমাদের সাধারণ হিসাব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, বিক্রিয়ার সর্বোচ্চ হারের সাপেক্ষে যে সমীকরণটি, সেই সমীকরণকে আমরা এই যে এখানে যেটি পেলাম একে আমরা একটু ওলট পালট করতে পারি। এই যে ভি এর রাশিমালা কিন্তু এই যে ভি ম্যাক্স সমান সমান আমরা পেয়েছি কে নট সিই, অর্থাৎ এই যে এখানে যে কে নট আর সি, একে আমরা একটু এখানে যদি রূপান্তর করি মূল মিকালিস মেন্টেন সমীকরণে, তাহলে আমরা পাবো যে ভি সমান সমান হচ্ছে ভি ম্যাক্স সিএস ডিভাইডেড বাই কে এম প্লাস সিএক্স, অর্থাৎ আমরা যদি সর্বোচ্চ ভি ম্যাক্সটি পেয়ে যাই সেখান থেকেও আমরা এই সমীকরণটিকে পুনর্লিখন করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা হচ্ছে মিকালিস মেন্টেন সমীকরণকে আরেকটি শর্তে দেখব, যে এটা হচ্ছে আসলে প্রথম শর্তের ঠিক বিপরীত শর্ত, যে যদি সাবস্ট্রেটের ঘনমাত্রা অনেক 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 কম থাকে, আমরা হচ্ছে খুব অল্প কিছু সাবস্ট্রেট ব্যবহার করেছি। এখন এখানে যেহেতু একটি অংশ রয়েছে যেটি হচ্ছে এর হরে, যেহেতু এই অংশটি রয়েছে, অর্থাৎ কেম এর চাইতেও যদি সিএস অনেক 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 বেশি ছোট হয়, সেক্ষেত্রে আমরা হরে এই কেম এর তুলনায় সিএস কে ইগনোর করতে পারি, এটিকে বাদ দিতে পারি। সেক্ষেত্রে আমরা যেটি লিখতে পারবো যে সেক্ষেত্রে আমাদের যে বেগের রাশিমালা, হারের যে রাশিমালা, সেটি হবে কে নট সিই সিএস ডিভাইডেড বাই কেএম, অর্থাৎ যে আমরা এখান থেকে সিএস কে বাদ দিয়েছি, বা এখন এখানে কে বলতে যেটি ছিল, অর্থাৎ কেএম যেটি ছিল, সেটিকে আমরা আবার প্রথমেই একটু মনে করে নেই যে কেএম কিন্তু আমরা এই যে কে নট প্লাস কে টু ডিভাইডেড বাই কে ওয়ান, এটির বদলে আমরা হচ্ছে আসলে কেএম ব্যবহার করেছিলাম। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের যে বেগের রাশিমালা সেটি হচ্ছে কে ওয়ান কে নট গুণ সি সিএস ডিভাইডেড বাই হচ্ছে কে নট প্লাস কে টু। এখানেও কিন্তু আমাদের মূল কুশীলব এরাই, যে আমাদের এনজাইমের ঘনমাত্রা এবং সাবস্ট্রেটের ঘনমাত্রা। একটু আগে কিন্তু আমরা বিপরীত অবস্থান দেখে এসেছি, অর্থাৎ এখানে আমাদের মূল কথাটি হচ্ছে যেটি, যে আমাদের যদি সাবস্ট্রেটের ঘনমাত্রা অনেক বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে শুধুমাত্র এনজাইমের ঘনমাত্রা দিয়ে আমাদের বিক্রিয়ার হারটি নিয়ন্ত্রিত হবে। কিন্তু আমাদের যদি সাবস্ট্রেটের ঘনমাত্রা অনেক কম হয়, সেক্ষেত্রে কিন্তু এনজাইম এবং সাবস্ট্রেট দুজনের ঘনমাত্রার উপরেই, যেহেতু সমীকরণে এরা দুজনেই আছে, দুজনের সমীকরণের উপরেই বিক্রিয়ার হারটি নির্ভর করবে। এরপরে আমরা হচ্ছে মিকেলিস মেন্টন সমীকরণের তৃতীয় একটি শর্ত দেখব, এবং এটি খুব ইন্টারেস্টিং একটি শর্ত এবং খুবই কাজের একটি শর্ত। এখানে আমরা এই যে মিকেলিস মেন্টন যে মূল সমীকরণ সেটি দেখতে পাচ্ছি। এই সমীকরণের ক্ষেত্রে আমরা বিশেষ একটি শর্ত নিলাম, 3 নম্বর শর্ত, যেখানে আমরা বলছি যে বিক্রিয়ার হার হচ্ছে সর্বোচ্চ হারের অর্ধেক, অর্থাৎ আমাদের ভি মানে হচ্ছে হাফ ভি ম্যাক্স, ভি ম্যাক্স এর অর্ধেক। ভি ম্যাক্স কত সেটি আমরা প্রথম শর্তে নির্ণয় করেছি। এখন এটি যদি ভিম্যাক্স এর অর্ধেক হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা যেটি লিখতে পারবো যে কে নট সি সিএস ডিভাইডেড বাই কে এম প্লাস সিএস, এটি মানে হচ্ছে এই যে হাফ কে নট সি। এই যে এটা আমরা হচ্ছে প্রথম শর্ত থেকে যেটি পেয়েছিলাম সেখান থেকে আমরা এটিকে প্রতিস্থাপন করলাম, অর্থাৎ এখানে কে নট এবং কে নট কাটাকাটি হয়ে যাবে, বাকি থাকলো যে অংশটুকু, অর্থাৎ সেটি হচ্ছে সি। এই যে এখানে সি এবং সি এও কাটাকাটি হয়ে যাচ্ছে, বাকি থাকছে সিএস ডিভাইডেড বাই কে এম প্লাস সিএস, এটি সমান সমান হচ্ছে হাফ। এখন এটি সমান সমান যদি হাফ হয়, এখন দেখো এই যে সিএস ডিভাইডেড বাই কে এম প্লাস সিএস, অর্থাৎ এখানে তুমি যখন এটিকে আর গুণন করবে, এই টুটি চলে আসবে এখানে টু সিএস, এবং ডান পক্ষে চলে আসবে হচ্ছে কে এম প্লাস সিএস, অর্থাৎ টু সিএস থেকে যখন এ পাশের একটি সিএস আমি মাইনাস করে ফেলবো, আমি বাম পক্ষে পাবো সিএস, ডান পক্ষে পাবো শুধুমাত্র কে এম। অর্থাৎ আমরা যেই শর্তটি পেলাম, যাহাই কে এম তাহাই সিএস,
এখন এটি কিন্তু আমরা যে কোনো অবস্থানে পাচ্ছি না। আমরা কোন অবস্থানে পাচ্ছি? আমরা হচ্ছে শুরু করেছিলাম এই শর্তে, অর্থাৎ আমরা এখানে যেটি পেলাম যে সিএস এর মান দ্বারা, অর্থাৎ সাবস্ট্রেটের যে ঘনমাত্রা, ঠিক সাবস্ট্রেটের ঘনমাত্রাটি এখানে আমাদের মিকেলিস মেন্টেন যে ধ্রুবক, সেই ধ্রুবককে নির্দেশ করছে। এখন এই ধ্রুবকের সমান সমান কখন হবে সেটি কিন্তু আমরা একটি বিশেষ শর্তে এসেছি। সেই শর্ত হচ্ছে ভি সমান সমান হাফ ভি ম্যাক্স হলে, অর্থাৎ এই শর্তে। তাহলে এই কারণেই আমরা বলেছিলাম যে এই ৩ নম্বর শর্তটি খুবই ইন্টারেস্টিং একটি শর্ত। এখানে আমরা হচ্ছে যেটি পেলাম যে ভি সমান সমান যদি হাফ ভি ম্যাক্স হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের কে এম এর যে মান সেটি হচ্ছে ঠিক সিএস এর সমান। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা গাণিতিকভাবে যেই প্রতিপাদনটি করলাম যে একটি বিশেষ শর্তে, অর্থাৎ ভি সমান সমান হাফ ভি ম্যাক্স হলে আমাদের কে এম এর পরিমাণটি, কে এম এর মানটি ঠিক সিএস এর সমান হয়, এটিকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেটি আমরা এবার দেখে নেব। এটিকে আমরা আসলে একটি লেখচিত্রের মাধ্যমে খুব সহজে হিসাব করতে পারি। এখানে আমাদের আরেকটি জিনিস বোঝা দরকার, যে এখানে আমরা কিন্তু ভি কিন্তু অনির্দিষ্টভাবে বাড়ছে না। আমরা এখানে বলে দিয়েছি যে ভি এর একটি মাত্রা আছে, ভি এর একটি ম্যাক্সিমাম মান আছে, অর্থাৎ একটি প্রথম দিকে হয়তো আমাদের মানটি খুব দ্রুত বাড়তে পারে, অর্থাৎ বিক্রিয়াটি খুব দ্রুত ঘটতে পারে, কিন্তু পরবর্তীতে একসময় বিক্রিয়াটি আস্তে আস্তে থিতিয়ে যাবে এবং একটি কোনো নির্দিষ্ট মানে এসে বা কোনো একটি নির্দিষ্ট গতিতে আসার পরে সে কিন্তু তার গতি আর বৃদ্ধি করবে না, যেই হারটিকে আমরা বলছি হচ্ছে ভি ম্যাক্স। অর্থাৎ এটির একটি সম্পৃক্তি মান আছে বা একটি স্যাচুয়েটেড ভ্যালু আছে। এখন এটিকে আমরা যদি গ্রাফের মাধ্যমে দেখতে চাই, যে কোনো স্যাচুরেটেড গ্রাফের চেহারা হচ্ছে এরকম, অর্থাৎ এই যে প্রথম দিকে আমাদের এদিকে হচ্ছে যদি ঘনমাত্রা বসাই, এই যে এটা হচ্ছে এই অক্ষে আমরা এস এর ঘনমাত্রাকে বসিয়েছি এবং এই অক্ষে আমরা হচ্ছে বিক্রিয়ার হারকে বসিয়েছি। অর্থাৎ আমরা যদি ঘনমাত্রা আস্তে আস্তে বাড়াতে থাকি, আমরা ভি এর মানকে বাড়াতে পারবো। এর আগে কিন্তু আমরা দেখেছি যে আমরা যখন সাবস্ট্রেটের ঘনমাত্রা যখন অনেক 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 কম, তখন কিন্তু ভি সাবস্ট্রেটের উপরে নির্ভর করে, ই এর উপরে নির্ভর করে। এখন সাবস্ট্রেটের ঘনমাত্রা যখন আমরা বাড়াতে বাড়াতে অনেক বাড়িয়ে ফেলেছিলাম, অর্থাৎ যেটি আমাদের প্রথম শর্ত ছিল, প্রথম শর্তের জন্য কিন্তু আবার সাবস্ট্রেটের উপরে এর কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র আমাদের যদি এনজাইমের যে পরিমাণ, অর্থাৎ এনজাইমের যে ঘনমাত্রা, তার উপরে আমাদের বিক্রিয়ার যে হার, সেই হারটি নির্ভর করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে তোমরা যেটি বুঝতে পারছো, আমরা যদি এই মূল লেখচিত্রটিকে আরেকটু চিহ্নিত করি লাল রং দ্বারা, এই যে এটি হচ্ছে আমাদের মূল বিক্রিয়ার লেখচিত্র। অর্থাৎ প্রথমে এখানে ছিল সাবস্ট্রেটের ঘনমাত্রা একেবারেই কম হলে আমাদের বিক্রিয়া আরো কম, তারপরে সাবস্ট্রেটের ঘনমাত্রা আমরা যদি আস্তে আস্তে বাড়াতে থাকি, এই যে আমাদের এই অক্ষে ওয়াই অক্ষে আমরা হচ্ছে বিক্রিয়ার হারকে বসিয়েছি, অর্থাৎ সাবস্ট্রেটের ঘনমাত্রা বাড়ার সাথে সাথে বিক্রিয়ার যে হার সেটিও বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এই বৃদ্ধিটি কিন্তু খেয়াল করবে এটি কিন্তু সরল রৈখিক বৃদ্ধি নয়, এটি হচ্ছে ধীরে ধীরে একটি নির্দিষ্ট মানের দিকে ধাবিত হচ্ছে এবং এই মানে পৌঁছে যাওয়ার পরে এরপরে এই মানটি আর বাড়বে না, এরপরে হচ্ছে ভিম্যাক্স এভাবেই সমান্তরালে চলতে থাকবে। এখন আমরা যদি এভাবে বিভিন্ন সাবস্ট্রেটের জন্য ভি এর মানগুলো আমাদের জানা থাকে, কিংবা যদি আমরা নির্ণয় করতে পারি, তাহলে আমরা হচ্ছে এই গ্রাফটি করে ফেলতে পারবো। এবং এই গ্রাফটিতে একবার যখন আমরা সম্পৃক্তিতে চলে আসছি, আমরা একটু আগেই যেটি দেখে এসেছি, একটি বিশেষ শর্তে আমরা সাবস্ট্রেটের ঘনমাত্রা অর্থাৎ সিএস থেকে আমরা মিকেলিস যে ধ্রুবক সেটির মান পাই। সেটি কোন শর্ত? সেই শর্তটি হচ্ছে আমাদের বেগের মানটি ঠিক সর্বোচ্চ বেগের অর্ধেক হতে হবে, অর্থাৎ সর্বোচ্চ হারের ঠিক অর্ধেক যে হার, সেই হারের সংশ্লিষ্ট যে ঘনমাত্রা, সেটি হচ্ছে আমাদের মিকেলিস কনস্ট্যান্ট। অর্থাৎ এই যে এই বিন্দুটি যেটি আছে, এটি যদি আমাদের ভিম্যাক্স হয়, ধরো ভিম্যাক্স এর মান যদি 4 হয়, গ্রাফে যেই বিন্দুটি 2 নির্দেশ করে, আমরা 2 বরাবর একটি লাইন টানবো, সেই লাইনটি আবার এই যে এই লেখচিত্রকে যেখানে ছেদ করবে, এই যে এখানে ছেদ করলো, সেই সংশ্লিষ্ট এক্স অক্ষের যে মানটি, অর্থাৎ এক্স অক্ষে আমরা যা বসিয়েছি সেটি হচ্ছে আমাদের সাবস্ট্রেটের ঘনমাত্রা অর্থাৎ সিএস, অর্থাৎ এইখানে যে মানটি আমরা পাবো সেটি সাংখ্যিকভাবে ঠিক কেএম এর মানকে নির্দেশ করবে, যেটি আমরা একটু আগে গাণিতিকভাবে পেয়েছিলাম। এই সম্পর্কটির সুবিধা হচ্ছে যে আমাদের আসলে কেএম নির্ণয় করা খুব জটিল কিছু হচ্ছে না। আমরা অনেকগুলো মানে একাধিক সাবস্ট্রেটের ঘনমাত্রার জন্য যদি একটি গ্রাফ পাই এবং যদি আমরা হচ্ছে সম্পৃক্তি হারে পৌঁছে যাই, সম্পৃক্তি হারকে জাস্ট
আমরা হচ্ছে 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ অর্ধেক করব গ্রাফে, এবং গ্রাফে অর্ধেকের অংশটি যেখান থেকে আমাদের সংশ্লিষ্ট যেই ঘনমাত্রাটি নির্দেশ করে সেই ঘনমাত্রাটি হবে আমাদের মিকেলিস ধ্রুবকের সাংখ্যিক মান। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হচ্ছে মিকেলিস মেন্টেন সমীকরণ সম্পর্কে জানলে। বিভিন্ন শর্তে মিকেলিস মেন্টেন সমীকরণ কেমন আচরণ করে, অর্থাৎ আমরা দেখেছি যে আমরা যখন সাবস্ট্রেটের ঘনমাত্রা অনেক বেশি রাখি তখন মিকেলিস মেন্টেন সমীকরণ অনুসারে বিক্রিয়ার হারটি শুধুমাত্র এনজাইমের ঘনমাত্রার উপরে নির্ভর করে। আবার আমাদের যদি সাবস্ট্রেটের ঘনমাত্রাটি অনেক কম রাখি সেক্ষেত্রে সেটি হচ্ছে সাবস্ট্রেট এবং এনজাইম উভয়ের ঘনমাত্রার উপরেই নির্ভর করে। আর আমরা একটি বিশেষ শর্ত পেলাম যে আমরা যদি ঠিক সর্বোচ্চ যে বেগ অর্থাৎ সম্পৃক্তি যে হার, সেই সম্পৃক্তি হারের ঠিক অর্ধেকে যদি থাকি, সংশ্লিষ্ট যেই সাবস্ট্রেটের ঘনমাত্রার জন্য এটি ঘটে সেটি থেকে আমরা মিকেলিস ধ্রুবকের মানটি পেতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা যেটি দেখব যে যদিও এটি খুব সফল একটি মডেল, এটি কিন্তু উৎসেচকের কার্যক্রম ব্যাখ্যা করার জন্য একমাত্র মডেল নয়, এটি ছাড়াও আরো মডেল রয়েছে। তার কারণটি আমরা এখানে দেখে নেব যে মিকেলিস মেন্টেন মডেল এটির দ্বারা কোষের খুব সাধারণ যে পদ্ধতি সেগুলো বর্ণনা করা যায়, কিন্তু অনেক জটিল পদ্ধতি বা অনেক জটিল এনজাইমের যে কার্যপদ্ধতি সেটি এটি দ্বারা বর্ণনা করা সম্ভব। এখন নির্দিষ্ট কিছু এনজাইমের ক্ষেত্রে অনুঘটের কার্যকলাপের যে পরিবর্তন সেটির দ্বারা আবার কোষের উপাদানের যে রাসায়নিক পরিবর্তন সেটি নিয়ন্ত্রিত হয়ে থাকে। এখন কিছু কিছু জাতের বিশেষ জাতের এনজাইম আছে যাদের কার্যকলাপ আবার একটির চেয়ে বেশি, অর্থাৎ একাধিক সক্রিয় সাইট বা একাধিক অ্যাক্টিভ সাইটের উপর নির্ভর করে। এদেরকে আমরা হচ্ছে অ্যালোস্টেরিক এনজাইম নামে চিনি। অর্থাৎ আমরা এর আগের যে মডেলটি দেখে এসেছি সেখানে আমাদের একটি অ্যাক্টিভ সাইট ছিল, একটি সক্রিয় সাইট ছিল এবং সেখানে ঠিক একটি সাবস্ট্রেটই যুক্ত হয়েছে। কিন্তু কিছু এনজাইম আছে অর্থাৎ যাদেরকে আমরা অ্যালোস্টেরিক এনজাইম নাম দিয়েছি, অ্যালোস্টেরিক এনজাইমের ক্ষেত্রে আমাদের অ্যাক্টিভ সাইট হচ্ছে একাধিক, এবং সেই অ্যাক্টিভ সাইটও আবার কখনো কখনো এমন হয়ে থাকে যে হয়তো একটি অ্যাক্টিভ সাইট সক্রিয় না হলে আরেকটি অ্যাক্টিভ সাইট কার্যক্রম চালাতে পারে না। সেক্ষেত্রে একাধিক অংশের উপরে বা এই প্রথম যে অ্যাক্টিভ সাইটের যা যুক্ত হয় তাকে আমরা অনেক সময় ইনহিবিটর নামে বলি। অর্থাৎ ইনহিবিটর কোনো একটি ইনহিবিশন না ঘটালে তার পরবর্তী বা মূল যে অ্যাক্টিভ সাইট বা মূল পরিবর্তনের যে ক্ষেত্র সেটি প্রস্তুত হয় না। সেক্ষেত্রে আবার বিক্রিয়ার যে গতিপথ সেটি ভিন্ন ধরনের হয়ে থাকে। তাহলে এটিকে আমরা যদি আগের মতো একটু ছবির মাধ্যমে দেখতে চাই, এই যে এই লাল রঙের চিহ্নিত অংশটি হচ্ছে আমাদের এনজাইম, এটি হচ্ছে আমাদের সাবস্ট্রেট। কিন্তু এবার হচ্ছে এই অবস্থানে থাকা অবস্থায় আমাদের এনজাইমটি এখন এই সাবস্ট্রেটকে গ্রহণ করার জন্য প্রস্তুত নয়, কারণ এই যে এখানে আমরা আরেকটি গর্ত দেখতে পাচ্ছি, এই গর্তটি দ্বারা আমরা আসলে বোঝাচ্ছি যে এর আরেকটি অ্যাক্টিভ সাইট আছে, সেটি হচ্ছে এখানে। এই অ্যাক্টিভ সাইটে যখন এই যে একটি ইনহিবিটর এসে যুক্ত হবে, এটি যুক্ত হবার পরেই কেবলমাত্র এই সাবস্ট্রেটটি এই এখানে যুক্ত হবার জন্য অনুমতি পায়। অর্থাৎ এই অবস্থানে যদি এরা বহুদিন ধরেও পাশাপাশি থাকে এরা কিন্তু একজন একজনের সাথে যুক্ত হবে না। এদের যুক্ত করবার জন্য আগে এই যে দ্বিতীয় যে অ্যাক্টিভ সাইট একে অ্যাক্টিভ করতে হবে, অর্থাৎ একে সক্রিয় করতে হবে। এই সক্রিয়তাটার উপরে হচ্ছে এই অ্যাক্টিভ সাইটের সক্রিয়তা নির্ভর করছে। তাহলে এরপরে আবার আগের মতোই এই যে কাজ শেষে ইনহিবিটরের মতো থেকে যাবে আমার যে এনজাইম অর্থাৎ উৎসেচক, সেটি নিজের মতো থেকে যাবে এবং উপরের যে অংশ অর্থাৎ এই যেখানে সাবস্ট্রেট যুক্ত হয়েছিল এটি ভেঙে কোনো একটি প্রোডাক্ট উৎপন্ন হবে। কিন্তু এই অংশটি কিন্তু কখনোই সম্পন্ন হবে না যতক্ষণ না এই অ্যালোস্টেরিক এনজাইমের দ্বিতীয় সক্রিয় সাইটে একটি সুনির্দিষ্ট ইনহিবিটর সক্রিয় হচ্ছে বা যুক্ত হচ্ছে। তাহলে এর ক্ষেত্রে কিন্তু গতিপথটি একটু আমরা এর আগে মিকেলিস মেন্টেন মডেলের মাধ্যমে যেভাবে ব্যাখ্যা করে এসেছি সেটি দ্বারা আসলে একে ব্যাখ্যা করা যায় না। এখন এটি ব্যাখ্যা করার জন্য জ্যাকমেন্ট, জেফ্রিস ওয়াইম্যান এবং জন পিয়ার চেনজিওক্স এই নামের তিনজন বিজ্ঞানী, তারা হচ্ছে 1965 সালে অ্যালোস্টেরিক এনজাইমের যে বৈশিষ্ট্য সেগুলিকে বিশ্লেষণ করেন এবং সেটির কারণে তারা নতুন আরেকটি মডেল দেন, যে মডেলটিকে কনসার্টেড মডেল বলা হয় বা সিমেট্রি মডেল বলা হয়। এবং এটি আমরা আরেকটি নামে চিনি যেটি প্রচলিত, সেটি হচ্ছে এই তিনজন বিজ্ঞানীর নামের যে প্রথম অক্ষর এই যে মনদের এম, ওয়াইম্যানের ডাব্লিউ এবং এনার হচ্ছে সি, অর্থাৎ এম ডাব্লিউ সি, এই তিনটি দ্বারা একে
এমডব্লিউসি মডেল নামেও রাখা হয়। এখন আমরা হচ্ছে তাহলে কেন আরেকটি মডেল প্রয়োজন সেটি আমরা বুঝতে পারলাম। এবারে আমরা হচ্ছে এমডব্লিউসি মডেলটি কিভাবে কাজ করে তার স্বীকার্যগুলি কি সেটি জেনে নেব। এখন মিকেলিস মেন্টন মডেল আর এমডব্লিউসি মডেলের মূল পার্থক্য যেটি, এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে আমরা আসলে লেখচিত্রের মাধ্যমে খুব সহজেই কোনটি অ্যালোস্টেরিক এনজাইম এবং কোনটি সাধারণ এনজাইম সেটি চিনতে পারি, কারণ দুই ক্ষেত্রে আমাদের লেখচিত্র চেহারাটি দুরকম হয়। এখানে আমরা মিকেলিস মেন্টন মডেলে একটু আগেই দেখে এসেছি, আমাদের অবস্থাটি হচ্ছে এমন যে আমরা ঘনমাত্রা যত বাড়াতে থাকি, অর্থাৎ সাবস্ট্রেটের ঘনমাত্রা যত বাড়াতে থাকি, আমাদের বিক্রিয়ার হারটি তত বৃদ্ধি পায় এবং বৃদ্ধি পেতে পেতে একসময় এটি একটি সর্বোচ্চ বা সম্পৃক্তি মানে পৌঁছে। আর এমডব্লিউসি মডেলের ক্ষেত্রে ব্যাপারটি হচ্ছে এরকম যে প্রথম দিকে যেহেতু ইনহিবিশনের ব্যাপার রয়েছে, ইনহিবিশনের কারণে এটি খুব স্লো ঘটে। ইনহিবিটর যখন একে অ্যাক্টিভ করে ফেলে, অর্থাৎ মূল অ্যাক্টিভ সাইটকে যখন ইনহিবিটর এসে অ্যাক্টিভ করে ফেলে, তখন খুব দ্রুত কিছুটা কমপ্লেক্স গঠিত হয় এবং খুব দ্রুত কিছু প্রোডাক্ট গঠিত হয় এবং সবশেষে এটিও একসময় একটি সম্পৃক্তি মানে পৌঁছে। এখন এই লেখচিত্র এবং এই লেখচিত্রের চেহারাটি কিন্তু একরকম নয়, অর্থাৎ এদের গতিপথটি একরকম নয় এবং এদের কার্যক্রম যেটি সেটিও একরকম নয়। অর্থাৎ মিকেলিস মেন্টন মডেল অনুসারে ঘনমাত্রার সাথে বিক্রিয়ার হারের যে পরিবর্তন সেটি হচ্ছে একটি অধিবৃত্তাকার, এই যে এই আকৃতিটা হচ্ছে একটি অধিবৃত্তের আকৃতি। আর এমডব্লিউসি মডেল অনুসারে যে আকৃতিটি আমরা পাই, অর্থাৎ এই যে এই আকৃতিটি, একে আমরা বলি হচ্ছে সিগময়েড আকৃতি। এখন বিশেষ এবং খুব গুরুত্বপূর্ণ কিছু এনজাইমের ক্ষেত্রে আমাদের আবার কার্যক্রমটি হচ্ছে সিগময়েড আকৃতি পাওয়া যায়। এখন এই আকৃতিটি কিন্তু আমাদের মিকেলিস মেন্টন মডেল অনুসারে ব্যাখ্যা করা সম্ভব নয়। তাহলে এই লেখচিত্রটি আরেকটি গুরুত্ব হচ্ছে, আমরা যদি কোনো একটি এই যে সাবস্ট্রেটের ঘনমাত্রার সাপেক্ষে কোনো একটি এনজাইমের যে বিক্রিয়ার হার তাকে চিত্রায়িত করি, আমরা শুধুমাত্র লেখচিত্রের যে চেহারা সেটি দেখেই এক নজরে দেখেই বুঝে যাব এটি কি মিকেলিস মেন্টন মডেল অনুসরণ করছে, অর্থাৎ এটি কি একটি স্বাভাবিক উৎসেচক, নাকি এটি এমডব্লিউসি মডেল অনুসরণ করছে, অর্থাৎ এটি একটি অ্যালোস্টেরিক এনজাইম। অর্থাৎ কোনো এনজাইম যদি এই গ্রাফটি ফলো করে, এই গ্রাফটি অনুসরণ করে, তাহলে সেটি অবশ্যই একটি অ্যালোস্টেরিক এনজাইম। আর কোনো একটি এনজাইম যদি এই গতিপথ অনুসরণ করে, তাহলে সেটি একটি সাধারণ এনজাইম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে মিকেলিস মেন্টন মডেল সফল হওয়ার পরেও কেন এমডব্লিউসি মডেল প্রয়োজন হলো সেটি জানলাম, এবং মিকেলিস মডেলের সাথে এমডব্লিউসি মডেলের মূল তফাৎটি কোথায় সেটিও জানলাম। তাহলে এবারে আমরা হচ্ছে এমডব্লিউসি মডেলের কি কি স্বীকার্য আছে সেটি একটু জেনে নেব। এমডব্লিউসি মডেলের প্রথম স্বীকার্য হচ্ছে অ্যালোস্টেরিক প্রোটিন বা অ্যালোস্টেরিক এনজাইম তাদের একই রকম দুই বা দুইয়ের অধিক প্রোটোমার বা সাব ইউনিট ধারণ করতে পারবে এবং প্রতিটি সাব ইউনিটের লিগ্যান্ড বন্ধনের একটি সাইট থাকবে, অর্থাৎ এই যে অ্যাক্টিভ সাইট থাকবে যেখানে কোনো একটি লিগ্যান্ড দ্বারা আরেকটি অংশ, অর্থাৎ সেটি ইনহিবিটর হতে পারে কিংবা সেটি সাবস্ট্রেট হতে পারে, সেটি এসে বন্ধন গঠন করতে পারবে বা যুক্ত হতে পারবে। এর দ্বিতীয় স্বীকার্য যেটি, যে প্রতিটি সাব ইউনিট কমপক্ষে দুটি কাঠামো ধারণ করতে পারে, অর্থাৎ দুই রকমের অবস্থানে এরা থাকতে পারে। এদেরকে একটিকে বলা হচ্ছে উত্তেজিত অবস্থা বা ইংরেজিতে বলা হচ্ছে টেন্সড স্টেট, আরেকটি হচ্ছে স্থিতিশীল বা স্বাভাবিক অবস্থা, যাকে আমরা হচ্ছে ইংরেজিতে বলেছি রিল্যাক্স স্টেট। অর্থাৎ এই যে টেন্সডের যে প্রথম অক্ষর টি এবং রিল্যাক্সডের যে প্রথম অক্ষর আর, এটি দ্বারা হচ্ছে এদেরকে সংক্ষেপে এই দুটি অবস্থানকে আমরা প্রকাশ করে থাকি। টি দ্বারা আমরা হচ্ছে টেন্স স্টেট বুঝি এবং আর দ্বারা আমরা হচ্ছে রিল্যাক্স স্টেট বুঝি। এখন প্রোটিনে যে লিগ্যান্ডের বন্ধন, সেই বন্ধনের সাথে কিন্তু এটি নির্ভরশীল না। এই লিগ্যান্ডের বন্ধন ছাড়াও এই দুটি কাঠামোর সাম্যাবস্থা থাকতে পারে। যেমন এই যে হিমোগ্লোবিনের যে 4টি সাব ইউনিট, হিমোগ্লোবিনের গঠন আমরা এর আগের যে প্রোটিনের ক্লাস তার একদম সর্বশেষে দেখেছিলাম যে হিমোগ্লোবিনের রাসায়নিক গঠনটি কেমন। এটি একটি কোয়াটার্নারি গঠন যার অনেকগুলো অংশ আছে এবং তার মধ্যে কিছু হেম অংশ আছে যেখানে হচ্ছে অক্সিজেন সংযুক্ত হতে পারে। এবং এই মডেল অনুসারে যে 4টি সাব ইউনিটই, অর্থাৎ হিমোগ্লোবিনের যে 4টি অংশ, 4টি স্থিতিশীল হতে পারে অথবা 4টি উত্তেজিত হতে পারে। এটি হচ্ছে বিজ্ঞানীদের বিজ্ঞানাগারে অর্থাৎ পরীক্ষণের মাধ্যমে প্রাপ্ত তথ্য। এখন এই মডেল অনুসারে আবার প্রোটিনের যে সাব ইউনিট সেগুলো ভিন্ন ভিন্ন অবস্থায় থাকতে পারে না। এমডব্লিউসি মডেলের মূল যে বক্তব্য সেটি অনুসারে সেটি শুধুমাত্র উত্তেজিত অবস্থায় থাকতে পারে অথবা শুধুমাত্র স্থিতিশীল অবস্থা, অর্থাৎ শুধুমাত্র টি অথবা শুধুমাত্র আর স্টেটে এরা থাকতে পারবে, একই সাথে দুটি স্টেটে নয়।
এদের মিশ্রিত অংশের জন্য আবার অন্যান্য আরো মডেল রয়েছে, যেগুলো এই মুহূর্তে আমাদের যেহেতু সিলেবাস বহির্ভূত হওয়ায় সেটি সম্পর্কে আমরা জানছি না, শুধু আমরা এটুকু জেনে রাখলাম যে সেটিও ঘটতে পারে। আর এমডব্লিউসি মডেলের সর্বশেষ স্বীকার্য যেটি, যে লিগ্যান্ড দুটি কাঠামোর যে কোনোটির সাথেই বন্ধন সৃষ্টি করতে পারে। তবে এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, যে লিগ্যান্ড বন্ধনের জন্য যে স্থিতিশীল অবস্থা সেটি উত্তেজিত অবস্থার চেয়ে বেশি আসক্তি প্রদর্শন করে। অর্থাৎ প্রত্যেকটা যে সাব ইউনিটের গাঠনিক পরিবর্তন এমনভাবে পরিবর্তন হয়ে যায় যাতে সেটি হচ্ছে গাঠনিক একটি প্রতিসমতা থাকে, প্রতিসমতার নিত্যতা থাকে। সেটি কিভাবে থাকে সেটি আমরা একটু পরে চিত্রের মাধ্যমে দেখব। তাহলে এখানে আমাদের মূল তথ্য হচ্ছে এটি, যে লিগ্যান্ড বন্ধনের জন্য স্থিতিশীল যে অবস্থা এটি উত্তেজিত অবস্থার চেয়ে বেশি আসক্তি প্রদর্শন করে। তাহলে এবারে আমরা যদি এমডব্লিউসি মডেলের একটু চিত্রের মাধ্যমে বুঝতে চাই, এখানে আছে প্রোটিনের 4টি সাব ইউনিটের জন্য আমরা এমডব্লিউসি মডেলকে দেখব, যেখানে আমরা ধরে নিচ্ছি যে এখানে হচ্ছে 4টি অংশ আছে, অর্থাৎ 4টি অ্যাক্টিভ সাইট আছে। এবং এখানে আমরা হচ্ছে, যেহেতু আমরা একটু আগেই দেখে এসেছি যে এমডব্লিউসি মডেল অনুসারে আমাদের দুইটি স্টেট সম্ভব, দুইটি অবস্থান সম্ভব, একটি হচ্ছে স্বাভাবিক বা রিল্যাক্সড অবস্থা, আরেকটি হচ্ছে উত্তেজিত বা টেন্সড অবস্থা। এখন উত্তেজিত অবস্থার জন্য আমরা হচ্ছে বর্গক্ষেত্র দ্বারা বোঝাবো এবং বৃত্ত দ্বারা আমরা হচ্ছে স্থিতিশীল অবস্থা বা রিল্যাক্স স্টেট বোঝাবো। আর সেখানে কোনো একটি অ্যাক্টিভ সাইটে লিগ্যান্ড যুক্ত আছে কিনা সেটির জন্য আমরা এমন একটি চিহ্ন ব্যবহার করবো। অর্থাৎ এমডব্লিউসি মডেলের ক্ষেত্রে যে লিগ্যান্ডের অনুপস্থিতিতেও প্রোটিনের উত্তেজিত অবস্থাও থাকতে পারে, স্থিতিশীল অবস্থাও থাকতে পারে, তবে তাদের সবার গতিটি একরকম নয়। তাহলে এখানে হচ্ছে এটি হচ্ছে এমডব্লিউসি মডেলের একদম সংক্ষিপ্ত রূপ। এখানে আমরা প্রথমে যেটি দেখতে পাচ্ছি, দেখো এটি হচ্ছে উত্তেজিত অবস্থা। এই যে চতুর্ভুজ দ্বারা আমরা যেটি বোঝাচ্ছি সেটি হচ্ছে উত্তেজিত অবস্থা। এখানে হচ্ছে কোনো লিগ্যান্ড সংযুক্ত হয়নি, এখানে হচ্ছে একটি লিগ্যান্ড সংযুক্ত হয়েছে। এখানে হচ্ছে আমরা বলেছিলাম যে আমরা হচ্ছে 4টি সাব ইউনিট যুক্ত একটি মডেলের কথা বলছি। এখানে 4টি সাব ইউনিটের মধ্যে 2টি সাব ইউনিটের লিগ্যান্ড যুক্ত হয়েছে, 2টি ফাঁকা আছে। এক্ষেত্রে হচ্ছে 3টি যুক্ত হয়েছে, একটি ফাঁকা আছে। এবং এখানে হচ্ছে 4টির অংশই সংযুক্ত হয়েছে। আবার এই যে এটি হচ্ছে আর স্টেট বা রিল্যাক্স স্টেট বা স্বাভাবিক স্টেট। এই ক্ষেত্রে আমরা হচ্ছে 4টি বৃত্ত দ্বারা 4টি সাব ইউনিট বোঝাচ্ছি। এবং প্রথম অবস্থায় এখানে দেখা যাচ্ছে যে কোনো লিগ্যান্ড যুক্ত নেই, এখানে হচ্ছে একটি লিগ্যান্ড যুক্ত হয়েছে, এখানে 2টি লিগ্যান্ড যুক্ত হয়েছে, এখানে 3টি এবং এখানে 4টি। এখন এখানে যদি আমরা একটু তীর চিহ্নগুলো খেয়াল করি, তোমরা খেয়াল করলে দেখবে যে তীর চিহ্নগুলি কিন্তু সব অঞ্চলে সমান নয়। কোনো ক্ষেত্রে আমাদের সম্মুখ বিক্রিয়াটি বেশি বড় তীর দ্বারা নির্দিষ্ট, কোনো ক্ষেত্রে হচ্ছে সমগ্র ক্রিয়াটি ছোট একটি তীর দ্বারা নির্দিষ্ট। অর্থাৎ এই আকৃতিতে আসলেই এদের গতির যে সম্পর্ক সেটি খুব রাফলি নির্দেশ করে। অর্থাৎ এখানে আমরা যেটি বলেছিলাম যে যখন স্বাভাবিক অবস্থায় আছে তখন এটির থেকে, যখন একটিও নাই তার থেকে এটি বেশি স্বাভাবিক, আবার এখান থেকে এখানে যে ফেরত আসবে এটি কম স্বাভাবিক, এই গতিটি কম। আবার এখান থেকে এটি গঠিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু এটি পার হওয়ার পরে কিন্তু আমাদের আবার গতিটি হ্রাস পাচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছে এখান থেকে এটি আসার সম্ভাবনা বেশি, এটি আসার সম্ভাবনা কম। অর্থাৎ এটি হচ্ছে সবচেয়ে স্থিতিশীল অবস্থা। আবার একইভাবে 4টি যখন স্বাভাবিক অবস্থায় আছে সেখান থেকে যখন এদিকে আসবে এই বিক্রিয়ার হারটি অনেক বেশি, এটি হচ্ছে অনেক কম। আবার উত্তেজিত অবস্থার ক্ষেত্রে গতিপথটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন। যখন আমরা হচ্ছে প্রথম অবস্থায় এই যে 4টি যখন খালি, যদি উত্তেজিত অবস্থায় থাকে এটি হচ্ছে খালি হওয়ার চেষ্টা করবে, এই অংশটি বেশি, এই ক্ষেত্রে হচ্ছে এই বিক্রিয়ার গতিটি বেশি, এই বিক্রিয়ার গতিটি কম। আবার এর পরের অংশে যেটি, যে দুটি যদি অলরেডি সংযুক্ত হয়ে যায় সেক্ষেত্রে আবার এই বিক্রিয়ার গতিটি বেশি এবং এই বিক্রিয়ার গতিটি, অর্থাৎ এই হারটি কম। অর্থাৎ আবার এই বরাবর যদি আমরা দেখি এমডব্লিউসি মডেল অনুসারে এখান থেকে এই অবস্থায়, অর্থাৎ আর থেকে টি স্টেটে বা টি থেকে আর স্টেটেও আসতে পারে। এখন খালি অবস্থার ক্ষেত্রে, অর্থাৎ যখন কোনো লিগ্যান্ড সংযুক্ত নেই সেক্ষেত্রে সবচেয়ে স্বাভাবিক গতি হচ্ছে এখান থেকে এদিকে যাবে, অর্থাৎ স্বাভাবিক থেকে উত্তেজিত অবস্থায় যাবে। আবার এই প্রান্তে আমরা ঠিক বিপরীত কেস দেখছি। এই প্রান্তের অবস্থা হচ্ছে উত্তেজিত অবস্থায় 4টি লিগ্যান্ডই যুক্ত আছে, এটি অস্বাভাবিক অবস্থা বা অস্থিতিশীল অবস্থা, এবং এটি হচ্ছে সবচেয়ে স্থিতিশীল অবস্থা, সে হচ্ছে এখান থেকে এখানে আসবার চেষ্টা করবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে এর অবস্থানটি খুব সিমেট্রিক্যালি, খুব সুষমভাবে পরিবর্তিত হচ্ছে এবং ঠিক মাঝখানে এদের অবস্থা হচ্ছে একদম সমান সমান। অর্থাৎ এই স্টেট এবং এই স্টেট প্রায়
একই গুরুত্ব বহন করে, এখান থেকে এখানে এবং এখান থেকে এখানে আসার হার হচ্ছে সমান, বাকি কোনো অঞ্চলে কিন্তু হারগুলি সমান নয়। অর্থাৎ আমাদের হচ্ছে এই যে এখানে মোটামুটি একটি চক্রের মতো ঘটতে পারে, বিভিন্ন দিকেই ঘটতে পারে, কিন্তু বিভিন্ন অংশের সম্ভাবনা বিভিন্ন রকম। অর্থাৎ আমাদের মোস্ট প্রবাবল স্টেট হচ্ছে মাঝখানের অংশটুকু। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে এমডব্লিউসি মডেলের যে স্বীকার্য সেটি জানলাম, এবং সেটিকে আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করে বোঝার চেষ্টা করলাম যে স্বীকার্যগুলি আসলে বাস্তবে কিভাবে কাজের বর্ণনা দেয়। এবারে আমরা যেটি জানবো সেটি হচ্ছে হিমোগ্লোবিনের ধারণা সম্পর্কে জানবো। হিমোগ্লোবিন সংক্ষেপে হচ্ছে এইচবি বা এইচজিবি দ্বারা চিহ্নিত করা হয়। এটি হচ্ছে লোহিত রক্তকণিকায় যে অক্সিজেন বহন করে, সেই অক্সিজেন বহনের কাজে নিয়োজিত এক ধরনের গ্লোবিউলার প্রোটিন। এবং হিমোগ্লোবিন যেটি করে সেটি হচ্ছে ফুসফুস থেকে যে অক্সিজেন গ্রহণ করে, যেহেতু এটি হচ্ছে অক্সিজেনকে ধারণ করার কিছু অংশ আছে, অক্সিজেনকে ধারণ করে সে হচ্ছে শরীরের বাকি অংশে সেই অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। এবং এটি মূলত একটি অ্যালোস্টেরিক প্রোটিন। অ্যালোস্টেরিক প্রোটিনের অর্থ হচ্ছে এটি আসলে একটি সিগময়েড কার্ভ শো করে। এই যে এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এটি প্রথম দিকে এভাবে উঠে আবার খাড়া হয়ে আবার চ্যাপ্টা হয়ে গিয়েছে। অর্থাৎ এই যে এই শেপটি কিন্তু একটি অ্যালোস্টেরিক এনজাইমের বা অ্যালোস্টেরিক প্রোটিনের হলমার্ক। অর্থাৎ এটিকে আমরা আসলে হিমোগ্লোবিনের যে কর্মকাণ্ড সেটিকে আমরা আসলে মিকেলিস মেন্টন মডেল দ্বারা ব্যাখ্যা করতে পারতাম না। মিকেলিস মেন্টন মডেলের ক্ষেত্রে আমাদের গ্রাফটি হওয়ার কথা ছিল এরকম উপবৃত্তাকার, সেটি যেহেতু হয়নি, তার অর্থ হচ্ছে এটি অবশ্যই অ্যালোস্টেরিক প্রোটিন। এবং এটি হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের মনোমারের সংযোগে সৃষ্টি হয়ে থাকে। কিভাবে সৃষ্টি হয় সেটি আমরা এর আগের ক্লাসে অর্থাৎ তৃতীয় অনলাইন লেকচারের একদম সর্বশেষ অংশে দেখে এসেছি উদাহরণসহ। তাহলে হিমোগ্লোবিনের আমরা যে রাসায়নিক গঠনটি আবার একটু দেখে নিই। হিমোগ্লোবিন হচ্ছে পলিপেপটাইডের চেইনের কোয়াটারনারি একটি গঠন। অর্থাৎ এটি হচ্ছে প্রথমে একেবারে 1 ডিগ্রি প্রোটিন থেকে আলফা চেইন এবং বিটা শিট গঠিত হয়েছে, সেই বিটা শিট থেকে একটি 3 ডিগ্রি মনোমার গঠিত হয়েছে, এবং সেই 3 ডিগ্রি মনোমারের 4টি ইউনিট দ্বারা ফাইনালি হচ্ছে এই কোয়াটারনারি গঠনটি গঠিত। এখানে হচ্ছে মোট 574টি অ্যামাইনো অ্যাসিড বিশিষ্ট গ্লোবিউলার প্রোটিন ধারণ করে, এবং এখানে যে 4টি পলিপেপটাইড চেইন রয়েছে তার মধ্যে 2টি হচ্ছে আলফা চেইন, বাকি 2টি হচ্ছে বিটা চেইন, এবং এর প্রত্যেকটি চেইনে আবার 100 থেকেও বেশি অ্যামাইনো অ্যাসিড থাকে। এখানে যদি 574টি আসতে হয়, অবশ্যই গড়ের প্রত্যেকটিতে প্রায় 100 অনেক বেশি থাকতে হবে। তাহলে এটি হচ্ছে সংক্ষেপে যে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার তথ্য অনুসারে এটি হচ্ছে হিমোগ্লোবিনের রাসায়নিক গঠন। এই যে এটি হচ্ছে একটি বিটা শিট, এটি হচ্ছে আরেকটি বিটা শিট, এটি হচ্ছে একটি আলফা শিট, এবং এটি হচ্ছে আরেকটি আলফা হেলিক্স। এই যে এই আলফা এবং বিটাগুলি কিন্তু আবার পরস্পর পেঁচিয়ে একটি ত্রিমাত্রিক কাঠামো গঠন করেছে। অর্থাৎ এই প্রত্যেকটি অংশ আসলে একটি টারশিয়ারি গঠন, এবং এই টারশিয়ারি গঠনগুলো একত্রিত হয়ে এই কোয়াটারনারি কাঠামোটি অর্থাৎ হিমোগ্লোবিনের কাঠামোটি গঠন করেছে। এবং এটি আমরা আগের দিন দেখেছিলাম যে এর এখানে হচ্ছে হেম গ্রুপ নামে একটি অংশ আছে। হেম গ্রুপ মানে একটি রাসায়নিক অংশ আছে। এই হিম গ্রুপ যেটি করে সেটি হচ্ছে তারা হচ্ছে অক্সিজেন ধারণ করতে পারে, এবং এখানে যেহেতু 4টি অংশ আছে, এই 4টি অংশ হচ্ছে 4টি অক্সিজেন পরমাণুকে ধারণ করতে সক্ষম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে হিমোগ্লোবিনের কার্যপ্রণালী যদি একটু দেখে নেই, যে এই আলফা এবং বিটা পলিপেপটাইডের যে প্রত্যেকটি চেইন আমরা দেখেছি, এখানে হচ্ছে মোট 4টি চেইন আছে, এবং প্রত্যেকটি চেইনে আবার হিম নামে একটি আয়রন ধারণকারী পিগমেন্ট এবং গ্লোবিন প্রোটিন সমন্বয়ে গঠিত। অর্থাৎ একটি হিমোগ্লোবিন অণু যেহেতু মোট 4টি হিম গ্রুপ ধারণ করে, এই যে আলফা চেইন দুটিতে 2টি এবং বিটা চেইন দুটিতে 2টি, অর্থাৎ মোট 4টি হিম গ্রুপ, এবং প্রতিটি হিম গ্রুপ আবার একটি করে মোট 4টি অক্সিজেন অণু গঠন করতে পারে। এখন এখানে এদের কার্যপ্রণালীটি এমন যে কোনো একটি হিম গ্রুপ যখন অক্সিজেন অণুর সাথে একত্র হয়, তখন সেটি হচ্ছে হিমোগ্লোবিন অণুর যে আকৃতি অর্থাৎ এই যে কোয়াটারনের যে গঠন, সেটিতে সামান্য একটি পরিবর্তন করে থাকে, এবং সেই পরিবর্তনটি এমন যা হচ্ছে পরবর্তী অক্সিজেনগুলোকে খুব দ্রুত ধারণ করতে পারে। অর্থাৎ এখানে প্রথম অক্সিজেন অণুটি যুক্ত হওয়াটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। প্রথম অক্সিজেন অণুটি গঠিত হওয়ার আগ পর্যন্ত, প্রথম অক্সিজেন অণুটি যুক্ত হওয়ার আগ পর্যন্ত এই যে সংযুক্তিটি অনেক ধীর প্রক্রিয়া, কিন্তু প্রথমটি যুক্ত হয়ে যাওয়ার পরে পরের 3টি খুব দ্রুত বাকি 4টি যে অংশ, বাকি 4টি যে হিম গ্রুপ সেখানে যুক্ত হতে পারে। অর্থাৎ এটি হচ্ছে একেবারে হুবহু আমাদের অ্যালোস্টেরিক প্রোটিন যেভাবে কাজ করে বা অ্যালোস্টেরিক এনজাইম যেভাবে কাজ করে, যে প্রথমে একটি ইনহিবিশন ঘটে থাকে,
এখানে আমাদের এই কার্যপ্রণালীটি হুবহু একই মডেলের। এখন হিমোগ্লোবিন ব্যতীত আমরা এখানে কিছু তথ্য দেখে নেব যে হিমোগ্লোবিন ব্যতীত রক্তে যে অক্সিজেন দ্রবীভূত হতে পারত, হিমোগ্লোবিনের উপস্থিতিতে সেই অক্সিজেনের ধারণ ক্ষমতা তার প্রায় 90 গুণ বেশি। অর্থাৎ এই যে হিম গ্রুপ সম্পন্ন হিমোগ্লোবিন যত সহজে অক্সিজেনকে আটকে রাখতে পারে এবং বহন করতে পারে, সেটি রক্তের অন্য কোনো অংশ এত ভালোভাবে পারে না। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে অন্য যে কোনো অংশের চেয়ে এ হচ্ছে প্রায় 90 গুণ বেশি সক্ষম। এখন আমাদের প্রতি 100 মিলিমিটার রক্তে প্রায় 16 গ্রাম, বা যেটি হচ্ছে আমরা যদি অণুর সংখ্যায় গুনি সেটি প্রায় 280 মিলিয়ন হিমোগ্লোবিন থাকে। এটি হচ্ছে একটি স্বাভাবিক সুস্থ মানুষের হিমোগ্লোবিন কাউন্ট। এখন এই হিম গ্রুপের কারণেই আবার যে রক্তকণিকা আমরা যে দেখি রক্তের একটি লাল রং আছে, সেই লাল রংটি আসলে এই হিম গ্রুপের কারণেই হয়ে থাকে। এবং এমনিতে রক্ত যদিও লাল দেখা যায়, অণুবীক্ষণ যন্ত্রের নিচে তুমি যদি রক্তের কণিকাকে দেখো বা রক্তের রসকে দেখো, মূল যে প্লাজমা সেটি আসলে সোনালী বা হলুদ রঙের। এবং আমরা যখন সেটির সাথে হিমোগ্লোবিন এবং অক্সিজেন যুক্ত অবস্থায় দেখি, এই যে এই হিম নামের যে অংশটি সেটি কিন্তু আসলে একটি আয়রন ধারণকারী পিগমেন্ট, অর্থাৎ একটি রং ধারণ করে, এবং সেই রংটি হচ্ছে লাল। এবং সেটি হচ্ছে এই হিম গ্রুপের কারণেই রক্তকে আমরা সাধারণভাবে আমরা অনেক সময় বলে থাকি যে লাল রক্ত বা রক্তের রং লাল। বহু কথাবার্তা আমরা নিয়মিত এটা বলে থাকি। এই লালের মূল যে বৈজ্ঞানিক কারণ সেটি হচ্ছে হিমোগ্লোবিন। এখন এই যে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে হিমোগ্লোবিনের প্রতি একক গ্রামে 1.34 মিলিলিটার অক্সিজেন ধারণ করতে পারে। প্রতি গ্রাম হিমোগ্লোবিন 1.34 মিলিলিটার অক্সিজেন ধারণ করতে পারে, একটি বিশাল সংখ্যা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের লেকচারের শেষ প্রান্তে চলে এসেছি। আমরা যদি একটু পাঠ পুনরালোচনা করি, যে এখানে আসলে আমরা একটি হিমোগ্লোবিন স্ট্রাকচার দেখতে পাচ্ছি, যে এগুলো হচ্ছে আমাদের আলফা হেলিক্স, নীলগুলো হচ্ছে বিটা শীট, এবং এই যে মাঝখানে যে অংশটি আছে সেটি হচ্ছে আমাদের হিম গ্রুপ। অর্থাৎ এই যে এখানে যে চারটি অংশ, এই যে এই এই চারটি টারশিয়ারি মনোমার মিলে একটি কোয়াটারনারি গঠন, এবং এই পুরো কোয়াটারনারি গঠনটির নাম হচ্ছে হিমোগ্লোবিন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে কি কি পড়ে আসলাম, আজকে এই অনলাইন ক্লাসে কি কি শিখলাম তার একটি দেখে আসি। আমরা প্রথমেই উৎসেচক বা এনজাইম সম্পর্কে ধারণা পেলাম, সেটি কিভাবে কাজ করে সেটি জানলাম, এবং তার গঠনটি কেমন সেটি জেনেছি। আমরা উৎসেচকের প্রধান প্রধান বৈশিষ্ট্য কি কি সেটি সম্পর্কে জেনেছি। আমরা মোট 8টি বৈশিষ্ট্য আজকে ক্লাসে আলোচনা করেছি। এরপরে আমরা হচ্ছে উৎসেচক কিভাবে কাজ করে, অর্থাৎ রাসায়নিকভাবে এর গতিশীলতা কিভাবে নিয়ন্ত্রণ করে কোন একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া, সেটি সংক্রান্ত বিজ্ঞানের বিভিন্ন মডেল দিয়েছেন। তার মধ্যে আমরা একটি মডেল সম্পর্কে জেনেছি, সেটি হচ্ছে মিকেলিস মেন্টেন মডেল, এবং আমরা সেখান থেকে একটি মিকেলিস মেন্টেন যে সমীকরণ সেটি গঠন করেছি, এবং বিভিন্ন শর্তে মিকেলিস মেন্টেন সমীকরণকে আমরা আরো কি কি পেতে পারি সেটি সম্পর্কে জেনেছি। এবং সেই সঙ্গে আমরা এটিও জেনেছি যে এটি কিন্তু একমাত্র সমীকরণ বা একমাত্র মডেল নয়, হচ্ছে শুধুমাত্র একটি অ্যাক্টিভ সাইট যুক্ত একদম সরল কোনো একটি এনজাইমের যে কার্যপ্রণালী সেটি কেবল মিকালিস মেন্টেন মডেল ব্যাখ্যা করতে পারে। এছাড়াও আমরা হচ্ছে এমডব্লিউসি মডেল নামে আরেকটি মডেলের কথা জেনেছি, যেটি হচ্ছে অ্যালোস্টেরিক প্রোটিন, অর্থাৎ যাদের একাধিক অ্যাক্টিভ সাইট রয়েছে এমন এনজাইমের জন্য যে মডেলটি ক্রিয়াশীল সেটি সম্পর্কে জেনেছি। আমরা হচ্ছে কেন একাধিক মডেল প্রয়োজন হয় সেটি সম্পর্কে জেনেছি, এবং এটিও জেনেছি যে মিকেলিস মেন্টেন এবং এমডব্লিউসি মডেল এই দুটি একমাত্র আমাদের এখানে সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু এটি ছাড়াও যেগুলো আমাদের সিলেবাসে উল্লেখ করা হয়নি, এর বাইরেও কিন্তু আরো বিভিন্ন রকমের মডেল দ্বারা উৎসেচকের আরো বিভিন্ন গতিশীলতা বা বিভিন্ন ক্রিয়াশীলতা ব্যাখ্যা করা হয়ে থাকে। সে কারণে আসলে একটি একক মডেল দ্বারা সবগুলো এনজাইমকে ব্যাখ্যা করা যায় না। বিভিন্ন এনজাইমের ধর্ম বিভিন্ন রকম, সে কারণে তাদের জন্য বিভিন্ন ধরনের মডেল আমাদের প্রয়োজন হয়ে থাকে। এখন পর্যন্ত একক কোনো মডেল দ্বারা সব রকমের উৎসেচক বা সব রকমের এনজাইমকে ব্যাখ্যা করা বিজ্ঞানীরা সক্ষম হয়নি। আর সবশেষে আমরা যেটি জেনেছি সেটি হিমোগ্লোবিনের যে গঠন। আমরা এখানে বাম পাশের ছবিতে দেখতে পাচ্ছি হিমোগ্লোবিন হচ্ছে একটি কোয়াটারনারি প্রোটিন, এবং এটির রাসায়নিক গঠনের পাশাপাশি এর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এর চারটি যে মনোমার আলফা এবং বিটা শীটের মাধ্যমে গঠিত, তার প্রতি অংশ হচ্ছে হিম একক নামে একটি রাসায়নিক পদার্থ রয়েছে, যেটি আবার অক্সিজেনকে ধারণ করতে পারে। এবং আমরা এটিও জেনেছি যে এটি হচ্ছে একেবারে হুবহু অ্যালোস্টেরিক এনজাইম যেভাবে কাজ করে বা অ্যালোস্টেরিক প্রোটিন যেভাবে কাজ করে, এটির কর্মপদ্ধতি হুবহু এরকম। এবং আমরা একটি গ্রাফের মাধ্যমে দেখেছি যে
এর অক্সিজেন ঘনমাত্রা যে গ্রাফ, সেটি হচ্ছে একেবারে হুবহু একটি এমডব্লিউসি মডেলের বা অ্যালোস্টেরিক এনজাইমের যে গ্রাফ, অর্থাৎ সিগময়েড আকৃতি, এটি হুবহু একটি সিগময়েড আকৃতি অনুসরণ করে। অর্থাৎ হিমোগ্লোবিনের যে কার্যপদ্ধতি সেটি অবশ্যই অ্যালোস্টেরিক প্রোটিনের অনুরূপ একটি কার্যপদ্ধতি। অর্থাৎ একটি অক্সিজেন যদি যুক্ত হয়, সেক্ষেত্রে পরবর্তী অক্সিজেনগুলো যুক্ত হওয়াটি আরও তার জন্য সুবিধা হয় বা গতিশীল হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে হিমোগ্লোবিনের গঠন এবং কার্যপদ্ধতি সম্পর্কে জানলাম এবং উৎসেচকের বিভিন্ন মডেল সম্পর্কে জানলাম। আমাদের আজকের এই অনলাইন ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এর পরবর্তী যে অধ্যায়, সেখানে হচ্ছে এরপরে আমরা প্রোটিনের গঠন সম্পর্কে জেনেছি, এনজাইম বা উৎসেচক সম্পর্কে জেনেছি। পরবর্তী ক্লাসে আমরা কোষ প্রাচীর অর্থাৎ সেল মেমব্রেন সম্পর্কে জানব। তার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলে পরিবারের সকলকে নিরাপদে রাখো। ক্লাস এই পর্যন্ত।